আসসালামু আলাইকুম স্যার, প্লিজ আমাকে চাকরিটা দিয়ে দিন। আর যদি চাকরিটা না পাই তাহলে আমি পড়াশোনা কন্টিনিউ করতে পারবো না। নীলের কথাগুলো খুবই করুণ এবং হতাশায় ভরপুর শোনা গেল। মনে হলো যেন এর থেকে অসহায় আর কেউ হতে পারে না। এমন অসহায় কণ্ঠস্বর শুনে প্রিন্সিপাল সামনের দিকে তাকিয়ে নীলকে দেখে আতঙ্কিত হয়ে যান। তিনি খুবই অবাক গলায় নীলকে বলে ওঠেন, তুমি কি পাগল হয়ে গিয়েছো নীল? কী সব বলতেছো এসব? এই কথা যদি তোমার বাবার কানে যায় তাহলে কি আমার চাকরি থাকবে? তুমি হলে এই কলেজের ফাউন্ডারের ছেলে, আর তুমি এসে বলতেছো তুমি করবা পিয়নের চাকরি। সরি স্যার, আমি ফাউন্ডারের ছেলে হতে পারি, কিন্তু আমি তো নিজে ফাউন্ডার নই। প্লিজ স্যার, আমাকে এভাবে আলাদা করে দেখবেন না। হতে পারে আমার বাবা অনেক বড় প্রভাবশালী, কিন্তু আমি সেই পরিচয় নিয়ে থাকতে চাই না। আমি আমার মেধা দিয়ে এই কলেজে চান্স পেয়েছি এবং আমি আমার পড়াশোনাটাও নিজের যোগ্যতায় করতে চাই। পাগলামি করো না নীল। তোমার বাবা যদি একটাবার জানতে পারেন যে তার ছেলে এখানে পিয়নের কাজ করছে, তবে কলেজ তো থাকবেই না, আমাকেও তিনি আস্ত রাখবেন না। ঠিক আছে স্যার, আব্বু কখনো জানতে পারবে না আমি এখানে পিয়নের চাকরি করছি। তবে তাছাড়া আপনি সার্কুলার দিয়েছেন, আমি আবেদন করেছি। এখন আমি ফাউন্ডারের ছেলে বলে যদি আপনি আমার ইন্টারভিউ না নেন, সেটা কি আমার সাথে অন্যায় হবে না স্যার? নীলের এমন যুক্তিসঙ্গত কথা শুনে প্রিন্সিপাল প্রথমত থতমত খেয়ে যান। তিনি বুঝতে পারছেন না এই ছেলেকে কিভাবে সামলাবেন। একদিকে নীলের বাবার অক্ষমতা, অন্যদিকে নীলের এই অকাট্য জেদ। প্রিন্সিপাল বারবার বোঝানোর চেষ্টা করেন যে তার হাত পা বাঁধা, কারণ নীলের বাবার পারমিশন ছাড়া তাকে চাকরি দেওয়া মানে নিজের বিপদ ডেকে আনা। কিন্তু নীল একের পর এক যুক্তি দিয়ে প্রিন্সিপালের সব যুক্তি খণ্ডন করে দেয়। শেষমেশ প্রিন্সিপাল দীর্ঘশ্বাস ফেলে সম্মতি দিতে বাধ্য হয়। ঠিক আছে নীল, আমি তোমাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি, কিন্তু মনে রেখো তোমার আসল পরিচয় যেন কোনোভাবেই প্রকাশ না পায়। কেউ জানলে তার দায়ভার সম্পূর্ণ তোমার। ধন্যবাদ স্যার, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, কেউ কিছু টের পাবে না। নীল রুম থেকে বেরিয়ে আসতেই তার পকেটের গোপন ফোনটা কেঁপে ওঠে। করিডোরের এক নির্জন কোণে গিয়ে ফোনটা কানে নিতে ওপাশ থেকে ভেসে আসে এক গম্ভীর আর ভয়াত্মক কণ্ঠ। বস, ইতালির সেই মাফিয়া ডন আমাদের শিপমেন্ট আটকে দিয়েছে। সে আপনার সাথে সরাসরি কথা বলতে চায়। আমরা এখন কি করব? নীলের চোখের মণিতে মুহূর্তেই এক অদ্ভুত ক্রূরতা আর শীতলতা খেলে যায়। সেই অসহায় ছাত্রের খোলস ছেড়ে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর মাফিয়া কিং। সে বরফ শীতল কণ্ঠে উত্তর দেয়, তাকে বলে দাও, যার সাথে কথা বলতে চায় সে যেন তার যমদূত না হয়। শিপমেন্ট যদি 1 ঘন্টার মধ্যে না ছাড়ে, তবে কাল সকালে ইটালি সমুদ্র সৈকতে যেন তার লাশ খুঁজে পাওয়া যায়। আমি এখন ব্যস্ত, পরে কথা হবে। ফোনটা পকেটে রেখে নীল আবার সেই সাধারণ পিয়নের মতো কাচমুচে হয়ে হাঁটতে শুরু করলো। কেউ টেরও পেল না যে এই কলেজের সাধারণ এক ছেলে আসলে পুরো আন্ডারওয়ার্ল্ড কাঁপানো সেই অদৃশ্য সম্রাট। প্রিন্সিপালের রুমে উত্তপ্ত পরিবেশ। নীল দাঁড়িয়ে আছে পাথরের মূর্তির মতো, আর প্রিন্সিপাল সাহেব ঘেমে নিয়ে একাকার। তিনি রুমের এসিটাও আরও কমিয়ে দিয়ে নীলের দিকে করুণ দৃষ্টিতে তাকালেন। নীল, তুমি বুঝতেছো না বাবা, তোমার বাবা এই কলেজের দণ্ড মুহূর্তের কর্তা। তিনি যদি শোনেন যে তার ছেলেকে আমি পিয়নের চাকরি দিয়েছি, তবে তিনি কাল সকালে আমার লাশের উপর দাঁড়িয়ে কফি খাবেন। দয়া করো আমাকে নীল, প্লিজ আমার চাকরিটা রিস্কের মধ্যে নিয়ে এসো না। স্যার, আমি তো আপনাকে কথা দিয়েছি যে আমার পরিচয় গোপন থাকবে। আমি প্রিয়নের ড্রেস পরে যখন কাজ করব, তখন আমি আপনার ছাত্র নীল নই, শুধুই একজন কর্মচারী। এতে আপনার রিস্ক কোথায়? কোনো যুক্তিই খাটবে না এখানে। আমি তোমাকে একটা শর্ত দিচ্ছি। তোমার বাবা যদি নিজে এসে কিংবা নিজের মুখে আমাকে বলেন যে তোমাকে এই পিয়নের চাকরিটা দিতে হবেই, তবেই আমি তোমাকে নিয়োগ দেব। এর আগে আমি এক পাও নড়ব না। এবার তুমি আসতে পারো। নীল একটা দীর্ঘশ্বাস ফেলে প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে এলো। তার কপালে চিন্তার ভাঁজ। মনে মনে সে এক নতুন পরিকল্পনা সাজাতে লাগলো। সে জানে তার বাবা অত্যন্ত অহংকারী এবং জেদি মানুষ। নিজের সম্মান তার কাছে সব কিছুর উপরে। সেই মানুষটা কখনোই নিজের ছেলেকে পিয়ন বানাতে রাজি হবেন না। কিন্তু নীলও দমে যাওয়ার পাত্র নয়। বাড়িতে ফেরার পর নীল ড্রয়িং রুমে ঢুকতেই দেখল তার বাবা চৌধুরী সাহেব সোফায় বসে আছেন। পাশে নীলের বড় ভাই রাফসান বসে ল্যাপটপে কি যেন করছে।
চৌধুরী সাহেব নীলকে দেখে তাচ্ছিল্যের হাসি হাসলেন। এই যে আমাদের বাড়ির নবাবজাদা ফিরলেন। পড়াশোনায় তো গোল্লা, সারাদিন টোটো করে ঘুরে বেড়ানো ছাড়া আর কোনো কাজ নেই। বড় ভাইয়ের থেকে তো কিছু শেখা উচিত। রাফসান কত বুদ্ধিমান, কত ইন্টেলিজেন্ট, আর তুই তুই তো আমার নামের কলঙ্ক। আরে বাবা, ওকে বলে লাভ নেই। সবাই তো আর সমান ব্রেন নিয়ে জন্মায় না। ও ব্যাক বেঞ্চার ছিল, ব্যাক বেঞ্চারই থাকবে। আমি পড়াশোনায় ভালো কি মন্দ সেটা সময় বলে দেবে, কিন্তু আপনাদের এই প্রতিদিনের অপমান আর আমার সহ্য হচ্ছে না। অপমান? সত্যি বলে অপমান লাগে? আমার টাকায় খাচ্ছিস, আমার বাড়িতে থাকছিস, আর আমার মুখের উপর কথা বলছিস? সাহস তো কম না তোর? ঠিক আছে বাবা, আপনার এত দ্বন্দ্ব, আপনার এত ইগো। ঠিক আছে, আজ থেকে আমি সিদ্ধান্ত নিলাম যে আপনার 1 টাকাও আমি আমার পড়াশোনার পিছনে খরচ করব না। আমি নিজের উপার্জনে নিজের পড়াশোনা চালিয়ে নেব। নীলের কথা শুনে চৌধুরী সাহেব অট্টহাসিতে ফেটে পড়লেন। সেই হাসিতে চরম অবজ্ঞা মিশেছিল। নিজের টাকায় পড়াশোনা করবি? দুনিয়াটা কি অতই সহজ ভেবেছিস? একটা কাজ জোটাতেই তোকে জুতো খাওয়াতে হবে, তখন বুঝবি অভাব কাকে বলে। মানুষ তোকে তুচ্ছ তাচ্ছিল্য করে ছুঁড়ে ফেলে দেবে, তখন আবার এই বাবার পায়ে এসেই পড়বি। আপনি খুব সৎ মানুষ, তাই না বাবা? অনেক নীতি কথা বলেন। তুমি আমাকে অসৎ বলতে চাইছো? তোমার কি ধারণা আমি নীতিহীন? আমি সেটা বলছি না, কিন্তু আমি একটা কথা জানি। আপনি আপনার কলেজে পিয়নের পদের জন্য সার্কুলার দিয়েছেন। আমি সেখানে আবেদন করেছি। আপনি যদি সত্যিই সৎ মানুষ হন এবং নীতি মেনে চলেন, তবে আমাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেবেন। যদি আমার যোগ্যতা থাকে, তবে চাকরিটা আমাকে করতে দেবেন। আর যদি আপনি আমাকে বাধা দেন, তবে আমি ধরে নেব আপনার মতো অসৎ এবং ভণ্ড আর কেউ নেই। আপনি নিজের ইগোর জন্য একজন প্রার্থীর অধিকার কেড়ে নিচ্ছেন। চৌধুরী সাহেবের ইগোতে যেন কেউ চাবুক মারল। তিনি রাগে সোফা থেকে উঠে দাঁড়ালেন। তার মুখ লাল হয়ে গেছে। নিজের ছেলের মুখে এমন কথা তিনি কল্পনাও করতে পারেননি। কি বললে? আমি ভণ্ড? ঠিক আছে, কালই তুমি পরীক্ষা দেবে। আমি দেখব তুমি কত বড় যোগ্য প্রার্থী। যদি তুমি পরীক্ষায় পাশ করো, তবে আমি প্রিন্সিপালকে নিজে বলবো তোমাকে চাকরিটা দিতে। কিন্তু মনে রেখো, পিয়নের চাকরি মানে কিন্তু হুকুম তামিল করা। তখন যদি কান্নাকাটি করো, তবে আমি আর কোনোদিন মুখ দেখবো না তোমার। সফল। বাবাকে উস্কে দিয়ে আমি আমার রাস্তা পরিষ্কার করে ফেলেছি। এখন আর প্রিন্সিপাল স্যারের কোনো অজুহাত চলবে না। নীল কোনো কথা না বাড়িয়ে নিজের রুমের দিকে চলে গেল। তার মুখে এখন এক বিজয়ী হাসি। সে জানে এই পিয়ন সাজার আড়ালে তাকে অনেক বড় একটা মিশন শেষ করতে হবে। আন্ডারওয়ার্ল্ডের সেই বিশেষ তথ্যটি উদ্ধার করতে হলে এই কলেজের ভেতরে থাকা ছাড়া তার আর কোনো উপায় নেই। আসসালামু আলাইকুম স্যার, আমি কি ভেতরে আসতে পারি? পরদিন সকালে কলেজের ইন্টারভিউ বোর্ডের সামনে এক থমথমে পরিবেশ। পিয়ন পদের জন্য অনেক প্রার্থী এসেছে, কিন্তু সবার নজর নীল নামের এই ছেলেটির দিকে। নীল অত্যন্ত সাধারণ একটি সাদা পাঞ্জাবি পরে বিনীত ভঙ্গিতে প্রিন্সিপালের রুমের দরজায় এসে দাঁড়ালো। তাকে দেখে প্রিন্সিপাল শাহেদ সাহেব এবং পাশে বসা বিভাগীয় প্রধান মতিউর রহমান যেন আকাশ থেকে পড়ল। প্রিন্সিপাল সাহেব মেজাজ হারিয়ে হাতের কলমটা টেবিলে রাখলেন। নীল, তুমি আবার এখানে কেন এসেছো? কালই তো তোমাকে বুঝিয়ে বললাম যে এটা কোনোভাবেই সম্ভব না। প্লিজ এখানে নাটক করো না। অন্য শিক্ষকদের সামনে আমাকে অন্তত ছোট করো না বাবা। হ্যাঁ নীল, প্রিন্সিপাল স্যার ঠিকই বলেছেন। তুমি কি জানো তুমি কোনো পদের জন্য লাইনে দাঁড়িয়েছো? পিয়নের কাজ মানে হলো মানুষের জুতা গোছানো আর সবার ভাই পরমাস খাটা। তোমার মতো রাজপুত্রের জন্য এটা মানায় না। আমরা তোমাকে কোনোভাবেই এই চাকরি দিতে পারবো না। স্যার, আমি এখানে কোনো নাটক করতে আসিনি। আমি একজন সাধারণ চাকরি প্রার্থী হিসেবে ইন্টারভিউ দিতে এসেছি। আপনাদের কলেজের সার্কুলারে কি কোথাও লেখা আছে যে কোনো বিদ্যমান পরিবারের সন্তান আবেদন করতে পারবে না?
যদি না থাকে তবে আমার ইন্টারভিউ নিতে আপনার আইনি বাধা কোথায়? নীল যখন ধীরে স্থিরভাবে নিজের যুক্তিগুলো দিচ্ছিল তখন প্রিন্সিপাল সাহেব তাকে ধমক দিয়ে ঘর থেকে বের করে দেওয়ার উপক্রম করলেন। ঠিক সেই মুহূর্তে ভারী বুটের আওয়াজ তুলে রুমে ঢুকলেন কলেজের ফাউন্ডার চৌধুরী সাহেব। তাকে দেখা মাত্রই ইন্টারভিউ বোর্ডের সবাই তড়িৎবেগে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়লেন এবং রুমের তাপমাত্রা যেন মুহূর্তে কয়েক ডিগ্রি কমে গেল। আরে স্যার, আপনি হঠাৎ এখানে? আমাদের একবার খবর দিলে আমরাই আপনার কেবিনে ফাইল নিয়ে যেতাম। আপনি কেন কষ্ট করে এলেন? বসার দরকার নেই সায়েদ সাহেব, আমি জানি এখানে কি নাটক চলছে। নীল কেন এসেছে আর আপনারা কেন তাকে বাধা দিচ্ছেন তার সবটাই আমার জানা। শুনুন, নীল এই পদের জন্য ইন্টারভিউ দিবে এবং ওর পরীক্ষা আজ আমি নিজে হাতে নেব। আপনারা শুধু পাশে বসে দেখুন ও কতটা যোগ্য। চৌধুরী সাহেব প্রধান চেয়ারটায় গিয়ে বসলেন। তার চোখের দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ এবং কঠোর। তিনি মনে মনে ঠিক করে রেখেছেন নীলকে এমন কিছু প্রশ্ন করবেন যা জীবনেও শোনেনি। সবার সামনে লজ্জিত করে ওকে বাড়ি পাঠিয়ে দেওয়াই ছিল তার আসল উদ্দেশ্য। তিনি ড্রয়ার থেকে একটি ফাইল বের করে নীলের দিকে তাকালেন। বসো নীল, তোমার সাহস আছে মেনে নিলাম, তবে চাকরিটা পেতে হলে তোমাকে প্রমাণ করতে হবে তুমি শুধু গাইড জোরে নয়, মাথার দিয়েও কাজ করতে পারো। একজন পিয়নকে কলেজের প্রতিটা ইঞ্চির খবর মাথায় রাখতে হয়। বলো তো, এই কলেজের লাইব্রেরিতে মোট কতগুলো বড় কাঠের সেলফ আছে এবং প্রতিটা সেলফে গড়ে কতগুলো বই থাকতে পারে? চৌধুরী সাহেবের এই অদ্ভুত প্রশ্নে প্রিন্সিপাল এবং মতিউর রহমান সাহেব একে অপরের দিকে অবাক হয়ে তাকাতে লাগলেন। যে ছেলে জীবনে লাইব্রেরির ছায়াও মারেনি, সে এই পরিসংখ্যান জানবে কোত্থেকে? কিন্তু নীল এক মুহূর্ত সময় নষ্ট না করে সরাসরি তার বাবার চোখের দিকে তাকিয়ে উত্তর দিল। আমাদের লাইব্রেরিতে মোট 48টি কাঠের সেলফ এবং 12টি স্টিলের সেলফ আছে বাবা। প্রতিটি বড় সেলফে গড়ে 550 থেকে 600টি বই ধরে, আর স্টিলের সেলফগুলোতে বিশেষ করে রেফারেন্স বই রাখা হয়। সেখানে সংখ্যাটা প্রায় 200 এর কাছাকাছি। চৌধুরী সাহেব ভেতর ভেতর বেশ চমকে গেলেন। তিনি নিজেই সঠিক সংখ্যা জানতেন না। তা নীলের আত্মবিশ্বাস দেখে তিনি দমে না গিয়ে আরও কঠিন প্রশ্নে চলে গেলেন। এবার তিনি চাইলেন নীলকে কারিগরি দিক দিয়ে আটকাতে। ভালো, এবার বলো, কলেজের মেন ইলেকট্রনিক কন্ট্রোল রুমে কয়টা মেন সুইচ আছে? আর যদি 3 নম্বর ব্লকের ল্যাবে হঠাৎ শর্ট সার্কিট হয় তবে কোন নির্দিষ্ট সুইচটা আগে বন্ধ করতে হবে? কন্ট্রোল রুমে মোট 42টি মেইন সুইচ আছে। 3 নম্বর ব্লকের ল্যাবগুলো বি সেকশন গ্রিডের অধীনে, তাই সেখানে কোনো দুর্ঘটনা ঘটলে 318 নম্বর লাল রঙের লিভারটা সবার আগে ডাউন করতে হবে। নীলের নিখুঁত উত্তর শুনে প্রিন্সিপাল সাহেব আর চুপ থাকতে পারলেন না। তিনি বিস্ময় ভরা চোখে নীলের দিকে তাকিয়ে বললেন, যে নীল, তুমি এসব জানলে কিভাবে? তুমি তো কোনোদিন ওই ইলেকট্রিক রুমের দিকে যাওনি। নীল শুধু হালকা হাসলো। সে প্রকাশ করলো না যে আন্ডারওয়ার্ল্ডের কিং হিসেবে যে কোনো জায়গায় ম্যাপ মুখস্থ করা তার সহজাত অভ্যাস। চৌধুরী সাহেব এবার রীতিমতো ঘামতে শুরু করেছেন। তিনি নীলকে বিধ্বস্ত করার জন্য পিএইচডি লেভেলের কিছু জটিল গাণিতিক হিসাব ধরলেন, যা সাধারণ কারোর পক্ষে বলা অসম্ভব। কিন্তু নীল প্রতিটা উত্তর দিল রোবটের মতো নির্ভুলভাবে। উত্তরগুলো ঠিকই হয়েছে, তবে মনে রেখো নীল, অহংকার করো না। পিয়নের কাজ মানে শুধু মেধা নয়, চরম ধৈর্য। সায়েদ সাহেব, নীল পরীক্ষায় পাস করেছে, নিয়ম অনুযায়ী ওকে নিয়োগপত্র দিন। কাল থেকে ও জয়েন করবে, তবে সাবধান, ও যদি কাজে বিন্দুমাত্র ভুল করে তবে ওকে ছাড় দেওয়ার কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ বাবা, আমার দায়িত্ব পালনের জন্য পুরোপুরি সন্তুষ্ট। কাল থেকেই আমি কাজে আসছি। ইন্টারভিউ শেষে নীল যখন বিজয়ীর বেশে বাইরে বেরিয়ে এলো তখন তার পকেটে থাকা গোপন ফোনটা ভাইব্রেট করে উঠল। সে আড়লে গিয়ে দেখল তার বিশ্বস্ত লোক মেসেজ পাঠিয়েছে যে ড্রাগনের লোকজন তাদের লোকাল আস্থানে হামলা করেছে এবং তারা বসের আসল পরিচয় খুঁজছে। নীলের চোয়াল শক্ত হয়ে গেল এবং তার চোখে সেই খুনের মেজাজ ফিরে এলো। সে বিড়বিড় করে বলতে লাগলো যে,
আমার পরিচয় তো আমি নিজেই আজ থেকে ধুলোয় মিশিয়ে দিলাম। এবার বাঘের আস্তানায় এসে বাঘ খোঁজা তোমাদের জন্য জমদূত ডেকে আনা হবে। সাইদ সাহেব, নিয়োগপত্র তো দিয়ে দিলেন, কিন্তু মনে রাখবেন ও কিন্তু আমার ছেলে হিসেবে নয়, একজন সাধারণ পিয়ন হিসেবেই এই কলেজে থাকবে। ওর জন্য কোনো বিশেষ খাতির বা দয়া যেন না দেখানো হয়। ইন্টারভিউ বোর্ড থেকে যাওয়ার ঠিক আগ মুহূর্তে চৌধুরী সাহেব প্রিন্সিপাল শাহেদ সাহেব এবং মতিউর রহমান সাহেবকে ইশারায় দরজার আড়ালে ডেকে নিলেন। নীলের বাবা হিসাবে নয়, বরং একজন কঠোর প্রশাসক হিসাবে তার চোখে তখন ধূর্তামির ছাপ। তিনি নিজের স্বরে কিন্তু বেশ গম্ভীরভাবে তাদের কিছু নির্দেশ দিতে শুরু করলেন। আপনারা ভাববেন না আমি নীলকে ভালোবেসে এই চাকরি দিয়েছি। আমি চাই ও নিজের ভুল বুঝতে পারুক। আপনাদের উপর আমার নির্দেশ রইল, নীলকে এমন সব কাজ দেবেন যা একজন পিয়নের করার কথা নয়। ওকে দিয়ে পুরো করিডোর পরিষ্কার করাবেন, রোদে দাঁড়িয়ে মালপত্র টানাবেন। মোট কথা, ওকে এমনভাবে খাটাতে হবে যেন ও 2 দিন পরেই এই অপমান আর কষ্ট সইতে না পেরে পা ধরে ক্ষমা চেয়ে চাকরি ছেড়ে দেয়। আমার সম্মানের সাথে আমি কোনো আপোষ করব না। মনে রাখবেন, ও যেন এক মুহূর্তের জন্যও শান্তিতে বসতে না পারে। কিন্তু স্যার, ও তো আপনার ছেলে। যদি বেশি কষ্ট হয়ে যায় তবে আপনি কি পরে আমাদের উপর রাগ করবেন না? আমি যা বলেছি সেটাই শেষ কথা। ওকে বিধ্বস্ত করে দিন, যেন ও বুঝতে পারে দুনিয়াটা ওর বাপের তালুক নয়। আমি এখান থেকে যাওয়ার পর থেকেই ওর উপর অত্যাচার শুরু হবে। বুঝাতে পেরেছি? জি স্যার, আমরা বুঝতে পেরেছি। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আমরা ওর জন্য এমন এক নরক তৈরি করব যে ও নিজে থেকেই পালাবে। চৌধুরী সাহেব মুচকি এসে রুম থেকে বেরিয়ে গেলেন। তিনি যাওয়ার ঠিক কয়েক সেকেন্ডের মধ্যেই রুমের পরিবেশ বদলে গেল। এতক্ষণ যারা নীলের সাথে বিনীতভাবে কথা বলছিলেন, সেই শাহেদ সাহেব আর মতিউর রহমান সাহেবের চেহারায় এখন কুটিল হাসি। তারা রুমে ফিরে এসে নীলকে কড়া চোখে দেখলেন। কিরে নীল, দাঁড়িয়ে আছিস কেন? তোর বাবার অর্ডার তো শুনলি। এখন থেকে তুই এই কলেজের বেতনভুক্ত চাকর। যা ওই স্টোর রুমে যা। বৃষ্টির পানিতে ছাদ লিক হয়ে স্টোর রুমের সব ফাইল ভিজে গেছে। সবগুলো ফাইল একা ছাদে নিয়ে শুকাতে দে। তারপর পুরো রুম ঝাড়ু দিয়ে মুছে ফেলবি। 1 ঘন্টার মধ্যে কাজ শেষ না হলে তোর হাজিরা কেটে নেওয়া হবে। স্যার, স্টোর রুমে ফাইলগুলো তো অনেক ভারী, আর ওখানে তো আরও 2 জন হেল্পার আছে। তাদের কি সাহায্য পাবো না? একদম মুখে মুখে তর্ক করবি না নীল। এটা কোনো রাজপ্রাসাদ নয় যে তোকে সাহায্য করার জন্য লোক আসবে। তুই এখন পিয়ন, আর পিয়নের কাজই হলো হুকুম তামিল করা। কাজ শুরু কর, আর দেরি হলে শাস্তির জন্য তৈরি থাক। নীলের চোয়াল শক্ত হয়ে এলো। সে ভালো করেই জানে এগুলো সব তার বাবার সাজানো নাটক। তাকে ভাঙার জন্য তারা একজোট হয়েছে, কিন্তু তারা জানে না যে মানুষটা আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার জগতে শত শত লাশের উপর দিয়ে হেঁটে এসেছে। তার কাছে এই শারীরিক পরিশ্রম কিছুই নয়। নীল ধীরে স্থিরভাবে স্টোররুমের দিকে এগিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে করিডরে কয়েকজন ছাত্রছাত্রী তার সামনে পড়ল। তাদের মধ্যে একজন কলেজের সব থেকে অহংকারী মেয়ে ও ডিরেক্টরের ভাতিজি রাইসা। নীলকে দেখে টিটকারি মেরে হেসে উঠল। আরে দেখো দেখো সবাই, আমাদের কলেজের হবু মালিক এখন হাতে ময়লা ফাইল নিয়ে ঘুরছে। নীল, আমার জুতো একটু কাদা লেগেছে, পরিষ্কার করে দিবি নাকি? পিয়নদের তো এটাই কাজ, তাই না? নীলের রক্ত টকবক করে ফুটছে। রাইসার দিকে তাকে সে এমন এক শীতল দৃষ্টি দিল যে মেয়েটা ভয়ে দুপা পিছিয়ে গেল। নীলের চোখে তখন এক অন্যরকম আভা, যা সাধারণ কোনো ছাত্রের হতে পারে না। সে মনে মনে বলল, সবাইকে একটা একটা করে হিসাব বুঝিয়ে দেব, শুধু সময়ের অপেক্ষা। নীল চুপচাপ ফাইলগুলো কাঁধে নিয়ে সিঁড়ির দিকে যেতে শুরু করলো। ঠিক তখনই তার কানে এয়ারপিসে একটা সংকেত ভেসে এলো। বস, ড্রাগনের লোকেশন ট্র্যাক করা হয়েছে। তারা শহরের উত্তর দিকের আস্তানায় হামলা করার পরিকল্পনা করেছে। আপনি কি এখন ওই মুভ করবেন? না, এখন নয়। ওরা আসুক। শিকার যখন নিজেই ফাঁদে পা দিতে চায়, তখন তাকে একটু সুযোগ দেওয়া উচিত। আমি পিয়নের পোশাকেই তাদের স্বাগতম জানাবো।
কলেজের করিডোরে আজ এক অদ্ভুত দৃশ্য। যে ছেলেটি কিছুদিন আগেও দামি গাড়ি থেকে নামতো, যার এক ইশারে কলেজের অনেক কিছু চলতো, সে নীল আজ নীল রঙের পিয়নের ইউনিফর্ম পরে হাতে বালতি আর মোছার কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে। চারিদিকে ছাত্রছাত্রীদের হাসাহাসি আর টিটকিরি, কিন্তু নীলের চেহারায় কোনো প্রকার বিকার নেই। তার চোখ দুটি আজ অস্বাভাবিক শান্ত, যেন এক বিশাল সমুদ্রের গভীরতা সেখানে লুকিয়ে আছে। এই যে নবাবজাদা, দাঁড়িয়ে তামাশা দেখছিস কেন? 5 নম্বর লেকচারার থিয়েটারের মেঝেতে কেউ কপি ফেলেছে। যা, এখনই ওটা পরিষ্কার কর। 1 মিনিটও জানি দেরি না হয়। আর শোন, কাজ শেষে করে প্রিন্সিপাল স্যারের জন্য চা নিয়ে আসবি। জি স্যার, আমি এখনই যাচ্ছি। নীল কোনো প্রতিবাদ করলো না। সে নিঃশব্দে মেঝেতে হাঁটু গেড়ে বসে ময়লা পরিষ্কার করতে শুরু করলো। পাশ দিয়ে যাওয়ার সময় রাইসা তার দলবল নিয়ে ইচ্ছে করে নীলের বালতিতে লাথি মারল। ময়লা জল ছিটকে নীলের ইউনিফর্মে এসে লাগলো। রাইসা খিলখিল করে হেসে উঠল। ও সরি নীল, আসলে পিয়নদের তো নিচেই থাকার কথা, খেয়াল করিনি। কেমন লাগছে আমাদের সেবা করতে? খুব তো ইগো দেখিয়েছিলি ক্লাসে, এখন তো দেখি আমার জুতোর ধুলা মোছার যোগ্য নও তুমি। নীলের বন্ধুরা যারা একসময় তার আশেপাশে ঘুরঘুর করত, তারা আজ মুখ ফিরিয়ে নিল। কেউ কেউ তো আবার এগিয়ে এসে বিদ্রুপ করতেও ছাড়ল না। নীল দাঁতে মুখ চেপে সব সহ্য করে নিল। তার ভেতরটা অপমানে জ্বলছে ঠিকই, কিন্তু সে জানে তার লক্ষ্য আরও বড়। সে একটি কথাও কাউকে বলল না, এমনকি রাইসের দিকে ফিরেও তাকালো না। মনোযোগ দিয়ে নিজের কাজ শেষ করলো নীল। কাজ শেষে সে করিডোরের এক কোণে বসে নিজের বই খুলে পড়তে শুরু করলো। কাজের ফাঁকে ফাঁকে এভাবে পড়াশোনা করাটা সে অভ্যাসে পরিণত করেছে। অন্যদিকে প্রিন্সিপালের সিসিটিভি ফুটেজ নীলের এই পরিবর্তন দেখে চৌধুরী সাহেব তার রুমে বসে অবাক হয়ে তাকিয়ে আছেন। তিনি ভেবেছিলেন একবেলার রোদে আর অপমানে নীল কেঁদে বাড়ি ফিরবে, কিন্তু এখানে তো উল্টো চিত্র। নীলকে যত বেশি ছোট করা হচ্ছে, সে তত বেশি শান্ত হয়ে কাজ করে যাচ্ছে। এ কি দেখছি আমি? নীলের তো এত ধৈর্য থাকার কথা নয়। ও তো ছোটবেলার থেকেই জেদি আর বদ মেজাজি। এত অপমানের পরেও ও একটা কথা বলছে না কেন? ওর চোখে কেন কোনো পরাজয়ের গ্লানি নেই? উল্টো ওকে দেখে মনে হচ্ছে ও যেন কোনো বিশাল যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। স্যার, আপনি কি কিছু ভাবছেন? আমরা তো ওকে কোনো ছাড় দিচ্ছি না। আর সারাদিন ওকে দিয়ে অফিসে সব ভারী আলমারি সরানোর কাজ করিয়েছি। ও একবারও না বলেনি, এমনকি খাওয়ার বিরতিটুকু ও পড়াশোনা করে কাটিয়েছে। ওকে আরও চাপে ফেলুন শাহেদ সাহেব। আমি দেখতে চাই ও কতদূর পর্যন্ত সহ্য করতে পারে। ওকে কলেজের ডাস্টবিন পরিষ্কার করার দায়িত্ব দিন। ওর এই জেদ আমি আজ ভেঙে চুরমার করে দেব। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো। সারাদিন হাড়ভাঙ্গা খাটুনির পর নীল যখন কলেজের পেছনে বাগানে আবর্জনা পরিষ্কার করছিল, তখন তার কানে ছোট এয়ারপিস আবার সক্রিয় হয়ে উঠল। ওপাশ থেকে তার সেকেন্ড ইন কমান্ড শ্যাডোর উত্তেজিত কণ্ঠ ভেসে এলো। বস, খবর পজিটিভ। ড্রাগন মনে করছে আপনি শহর ছেড়ে পালিয়েছেন। তারা আজ রাতে আমাদের মেইন সার্ভার রুমে সাইবার অ্যাটাক করার চেষ্টা করবে। আমরা কি কাউন্টার অ্যাটাক দেব? না, ওদের ঢুকতে দাও। ইঁদুর যখন গর্তে ঢোকে তখনই তাকে মারা সহজ হয়। আমি আসছি। আজ রাতে ড্রাগনের চ্যাপ্টার ক্লোজ হবে, তবে তার আগে আমাকে এই আবর্জনাগুলো পরিষ্কার করতে হবে। পিয়ন হিসাবে আমার ডিউটি এখনো শেষ হয়নি। নীল যখন কাজ শেষ করে বেরোচ্ছিল, তখন গেটের কাছে তার বাবার সাথে দেখা হলো। চৌধুরী সাহেব তাচ্ছিল্য ভরা দৃষ্টিতে নীলের ময়লা ইউনিফর্মের দিকে তাকালেন। এখনো সময় আছে নীল, ক্ষমা চেয়ে বাড়ি চল। এই নোংরা কাজ করে তুই আমার সম্মান ধুলোই মিশিয়ে দিচ্ছিস। তোর এই জেদ তোকে কোথাও নিয়ে যাবে না। বাবা, সম্মান ইউনিফর্মে থাকে না, থাকে মানুষের চরিত্রে। আপনি তো বলেছিলেন দুনিয়াটা খুব কঠিন। আমি সেই কঠিন দুনিয়াটাকেই চিনছি। তবে মনে রাখবেন বাবা, যে নিচু হয়ে কাজ করতে জানে, সে যখন উপরে ওঠে তাকে নামানোর সাধ্য কারো থাকে না। আসি স্যার। নীল পাশ কাটিয়ে চলে গেল। চৌধুরী সাহেব অপলক দৃষ্টিতে নীলের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলেন।
কেন যেন আজ তার নিজের ছেলের সামনে নিজেকেই খুব ছোট মনে হতে লাগলো। তিনি টের পাচ্ছেন না যে তার এই শান্ত ছেলেটি রাতের অন্ধকারে যখন তার পিয়নে ইউনিফর্ম ছেড়ে মাফিয়া কিংয়ের ব্ল্যাক কোট পরবে, তখন পুরো শহর কাঁপবে তার ইশারায়। দিনগুলো বেশ ভালোভাবেই কাটছে। নীল এখন কলেজের নিয়মিত পিয়ন। সবার অবজ্ঞা আর রাইসার মতো মেয়েদের তুচ্ছ তাচ্ছিল সেও নীল পাথরের মতো শান্ত থাকে। তবে গত কয়েকদিন ধরে নীল লক্ষ্য করছে তার বাবা চৌধুরী সাহেবের মধ্যে এক অস্বাভাবিক পরিবর্তন। যে মানুষটা সবসময় দম্ভ আর অহংকার নিয়ে চলতেন, তাকে এখন সারাক্ষণ বিমর্ষ আর চিন্তিত দেখায়। গভীর রাতও তার ঘরের আলো নেভে না। বারান্দায় অস্থির হয়ে পায়চারি করেন তিনি। নীল পিয়ন হিসেবে কলেজে কাজ করলেও বাড়িতে সে ছেলের অধিকারী থাকে, যদিও তার সাথে কেউ আগের মতো কথা বলে না। ভাইয়া, তুমি কি লক্ষ্য করেছো বাবার শরীরটা কি ভালো নেই? কয়েকদিন ধরে বাবাকে খুব চিন্তিত দেখাচ্ছে। ডাইনিং টেবিলে বসলেও তিনি খাবারে মন দেন না, শুধু ফোনের দিকে তাকিয়ে থাকেন। কিছু হয়েছে কি? তুই এখন পিয়নগিরি করছিস, ওটাতেই মন দে। নীল, বাবার বিষয় নিয়ে তোকে ভাবতে হবে না। আর বাবার যদি কিছু হতো তবে উনি আমাকে অবশ্যই বলতেন। আমি ওনার বড় ছেলে, ওনার বিজনেস পার্টনার হওয়ার যোগ্য। তোর মতো ব্যাকবেঞ্চারকে উনি এইসব বলবেন না। রাফসানের কথায় নীল কিছু মনে করল না। সে জানে রাফসানও আসলেই অনেক কিছুই জানে না, শুধু নিজের অহংকার ধরে রাখার জন্য এমন বলছে। কিন্তু নীলের সন্দেহ আরও বেড়ে গেল যখন সে দেখল হঠাৎ করে তড়িঘড়ি করে রাফসানকে উচ্চশিক্ষার অজুহাতে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। চৌধুরী সাহেব যেন চাইছেন তার বড় ছেলে দ্রুত দেশ ছেড়ে চলে যাক। এয়ারপোর্টে রাফসানকে বিদায় দেওয়ার সময়ও চৌধুরী সাহেবের চোখে মুখে এক অদ্ভুত আতঙ্ক ছিল। কিছু একটা তো অবশ্যই ঘটেছে। বাবা রাফসান ভাইকে অনেকটা জোর করে দেশের বাইরে পাঠিয়ে দিলেন, যেন এখানে কোনো বড় বিপদ ঘনিয়ে আসছে। আর তিনি চান না রাফসান তাতে জড়াক। কিন্তু আমাকে কেন পাঠালেন না? ও, আমি তো ওনার কাছে অযোগ্য সন্তান, আর আমার মরে যাওয়ায় ওনার কোনো কিছুই যায় আসে না। রাত গভীর হয়েছে। নীল তার অন্ধকার রুমে বসে আছে। ল্যাপটপের নীল আলো তার চোখে মুখে প্রতিফলিত হচ্ছে। সে এখন আর পিয়ন নীল নয়, সে এখন আন্ডারওয়ার্ল্ডের হত্যাকর্তা দ্য শ্যাডো কিং। সে তার বিশেষ এনক্রিপ্টেড ফোনটা হাতে নিল এবং তার প্রধান গোয়েন্দা এজেন্ট জ্যাককে কল করলো। জ্যাক, আমার বাবার উপরে নজর রাখো। ওনার বিজনেসের সমস্ত পেপার আর গত 1 মাসের কল রেকর্ড চেক করো। এছাড়া ওনার কোনো পুরনো শত্রু বা কোনো নতুন ডিল নিয়ে সমস্যা হচ্ছে কি না তাও খুঁজে বের করো। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ভেতরে কি ঘটছে তার পালস আমার চাই। বস, আপনার বাবার ওপর তো আমরা সবসময় চোখ রাখি, তবে গত কয়েকদিন ধরে একটা নতুন তথ্য পাওয়া গেছে। শহরের বড় একটা প্রজেক্টের টেন্ডার নিয়ে ব্ল্যাক কোবরা গ্যাংয়ের সাথে চৌধুরী সাহেবের বিবাদ হয়েছে। কোবরা গ্যাং আপনার বাবাকে হুমকি দিয়েছে যে তিনি যদি সরে না দাঁড়ান তবে তার পরিবারকে শেষ করে দেওয়া হবে। সম্ভবত এই কারণেই তিনি বড় ছেলেকে বিদেশে পাঠিয়েছেন। ব্ল্যাক কোবরা, ওই সিসকে চোরগুলো এখন আমার বাবার গায়ে হাত দেওয়ার সাহস পায়? তারা কি জানে না চৌধুরী সাহেবের ছোট ছেলেটা কে? বস, তারা আপনার পরিচয় জানে না। তারা মনে করেছে আপনার বাবা এখন একা আর অসহায়। এমনকি তারা আপনার কলেজের আশেপাশেও লোক সেট করেছে আপনার উপর নজর রাখার জন্য। নীলের ঠোঁটের কোণে এক পৈশাচিক হাসি ফুটে উঠল। সে চেয়ার ছেড়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরে ঝোড়ো হাওয়া বইছে। নীল বুঝতে পারছে তার বাবা একা একাই এক বিশাল পাহাড়ের সাথে লড়াই করার চেষ্টা করছেন। তিনি নিজের সম্মান বাঁচাতে তিনি হয়তো চান না তার এই বিপদদার তার ছেলেদের স্পর্শ করুক, তাই প্রিয় ছেলেকে দূরে পাঠিয়েছেন আর অযোগ্য ছেলেকে ভার্সিটির পিয়ন বানিয়ে নিজের চোখের সামনে আগলে রাখার চেষ্টা করছেন। এটি হয়তো তার বাবার ভালোবাসার ধরন। বাবা, আপনি তো আমাকে অযোগ্য ভেবে সবসময় দূরে ঠেলে দিয়েছেন, কিন্তু আপনি জানেন না আপনার সুরক্ষার জন্য আপনার এই পিয়ন ছেলেটাই যথেষ্ট। ব্ল্যাক কোবরা যদি আপনাকে সবল দিতে আসে তবে সেই সাপকে কিভাবে জ্যান্ত কবর দিতে হয় তা এই নীল খুব ভালো করেই জানে। পরদিন সকালে নীল আবার সেই ময়লা পিয়নের ইউনিফর্ম পরে কলেজে গেল।
করিডোর ঝাড়ু দেওয়ার সময় সে দেখল কলেজের গেটের সামনে একটা কালো কাচের গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির ভেতরে থাকা লোকগুলোর চোখের চাহনি নীলকে বলে দিচ্ছে তারা ছাত্র নয়, তারা শিকারী। নীল মুচকি হাসলো। সে ঝাড়ু দিতে দিতে তাদের একদম কাছে চলে গেল। কেউ কল্পনাও করতে পারছে না যে ছেলেটিকে তারা তুচ্ছ পিয়ন হিসেবে এড়িয়ে যাচ্ছে সেই আজ রাতে তাদের জন্য জমদূত হয়ে আসবে। শহর জুড়ে এক থমথমে আতঙ্ক। চৌধুরী সাহেবের গত কয়েকটা রাত এক মুহূর্তের জন্য চোখের পাতা এক হয়নি। ব্ল্যাক কোবরারা গ্যাং তাদের কথা রেখেছে। গত 24 ঘন্টায় তারা চৌধুরী সাহেবের বড় একটা গুদামে আগুন ধরিয়ে দিয়েছে এবং ওনার সব থেকে বিশ্বস্ত ম্যানেজারকে তুলে নিয়ে গেছে। কোটি কোটি টাকার ক্ষতি তো হয়েছেই, কিন্তু চৌধুরী সাহেবের সব থেকে বড় ভয় এখন তার ছোট ছেলে নীলকে নিয়ে। যদিও নীলকে তিনি সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, কিন্তু নিজের সন্তানের জীবনের মায়া তো আর ফেলে দেওয়া যায় না। নীল এখনও সেই পিয়নের চাকরি করে যাচ্ছে, আর চৌধুরী সাহেব ভাবছেন আজই ব্ল্যাক কোবরার সত্য মেনে সব টেন্ডার তাদের নামে লিখে দেবেন। নিজের হার নিশ্চিত জেনে চৌধুরী সাহেব আজ পুরোপুরি বিধ্বস্ত। সায়েদ সাহেব, আমি আর পাচ্ছি না। এই লোকগুলো মানুষ নয়, পৈশাচিক জানোয়ার। আমার ব্যবসা যাক, টাকা যাক, কিন্তু আমি আমার ছেলেকে হারাতে পারবো না। আমি ঠিক করেছি আজ বিকেলেই ওদের আস্তানায় গিয়ে স্যারেন্ডার করব। আমার সম্মান আজ ধুলোয় মিশে গেল। স্যার আপনি শান্ত হন। পুলিশকে কি খবর দেব? না, পুলিশ জানলে ওরা নীলকে মেরে ফেলবে। ওরা কলেজের চারদিকে লোক বসিয়ে রেখেছে। নীল এখন পিয়নের কাজ করতে করতে বারান্দায় আছে। আমি ওর দিকে তাকাতেও ভয় পাচ্ছি। আমি এখনই যাচ্ছি ওদের সব লিখে দিতে। চৌধুরী সাহেব যখন কাঁপা কাঁপা হাতে তার ব্রিফকেস গুছিয়ে রুম থেকে বের হতে যাবেন, ঠিক তখনই কলেজের মেন গেটে কয়েকটা কালো ল্যান্ড ক্রুজার সজোরে এসে থামলো। সেখান থেকে হুড়মুড় করে নেমে এলো ব্ল্যাক কোবরার গ্যাং এর কুখ্যাত লিডার কোবরা এবং তার ডজনখানেক অস্ত্র বডিগার্ড। কলেজের ছাত্রছাত্রীরা ভয়ে যে যেখানে পারল লুকিয়ে পড়ল। প্রিন্সিপাল সাহেব ভয়ে কাঁপতে কাঁপতে টেবিলের নিচে ঢোকার চেষ্টা করলো। চৌধুরী সাহেব ভাবলেন হয়তো আজই তার শেষ দিন। ওরা চলে এসেছে সায়েদ সাহেব, নীলকে কোথাও লুকিয়ে ফেলুন। আমি ওদের সামনে যাচ্ছি। চৌধুরী সাহেব টলমল পায়ে করিডোর পেরিয়ে এলেন। সামনে কোবরাকে দেখা যাচ্ছে, যার নামে পুরো শহর কাঁপে। কিন্তু একই কোবরার চেহারায় কোনো দম্ভ নেই, বরং তার সারা শরীর থরথর করে কাঁপছে। তার কপালে চোটের চিহ্ন, জামা ছিঁড়ে একাকার। কোবরা করিডোর দিয়ে প্রায় দৌড়ে চৌধুরী সাহেবের দিকে এগিয়ে এলো। চৌধুরী সাহেব চোখ বন্ধ করে ফেলেন, ভাবলেন এখনই হয়তো গুলি চলবে। কিন্তু পরক্ষণেই তিনি অনুভব করলেন কেউ একজন তার পা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে। চৌধুরী সাহেব, আমাকে আমাকে বাঁচান, দয়া করে আমাকে মাফ করে দিন। আমি আমি জানতাম না আপনি কার মানুষ। আপনার পায়ে পড়ে আপনার সেই শ্যাডোকে বলে যেন আমার জানটা ভিক্ষা দেয়। আমি আপনার সব টেন্ডার ফেরত দিচ্ছি। আপনার গুদামের ডবল ক্ষতিপূরণ দেব। শুধু আমাকে জ্যান্ত কবর দেবেন না। চৌধুরী সাহেব পাথর হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না যে কোবরা কিছুক্ষণ আগে তাকে ধ্বংস করার হুমকি দিচ্ছিল। সে এখন তার পায়ের কাছে কুকুর হয়ে পড়ে আছে। তার সাথে অন্য গুন্ডাগুলো বারান্দায় হাঁটু গেড়ে বসে হাত জোর করে ক্ষমা চাইছে। এসব কি বলছো কোবরা? শ্যাডো কে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি আমার পায়ে ধরছো কেন? স্যার দয়া করে অভিনয় করবেন না। কাল রাতে আমার আস্তানায় জমদূত নেমে এসেছিল। আপনার কথা তুলেই ওরা আমাদের একজনকে পশুর মতো পিটিয়েছে। ওরা বলেছে চৌধুরী সাহেবের পরিবারে হাত দেওয়া মানে খোদ আজরাইলের সাথে হ্যান্ডশেক করা। আপনার ছেলে, আপনার ওই পিয়ন ছেলে নীলকে নিয়ে যেন কোনো বাজে চিন্তা করার আগেই আমাদের পুরো গ্যাংকে ওরা শেষ করে দিয়েছে। চৌধুরী সাহেবের মাথা ঘুরতে লাগলো। তিনি পাশ ফিরতে দেখলেন নীল করিডোরের অন্য মাথা থেকে এক হাতে বালতি আর অন্য হাতে একটা ঝাড়ু নিয়ে ধীরলয়ে হেঁটে আসছে। নীল ইউনিফর্মে ধুলোবালি লেগে আছে, চোখে মুখে সেই আগের মতো সরল বাক্য বেঞ্জারের সাপ। কিন্তু নীল যখন কোবরার পাশ দিয়ে যাওয়ার সময় একবার চোখের পলক ফেলল। কোবরা ভয়ে পেছাতে গিয়েও হোঁচট খেয়ে পড়ে গেল। আরে বাবা, আপনি এখানে দাঁড়িয়ে কেন? আর এই লোকগুলো কারা?
এরা কি কলেজের নতুন কোনো কর্মচারী? দেখুন তো বাবা, এরা বারান্দা নোংরা করছে, আমাকে আবার ঝাড়ু দিতে হবে। নীল খুব শান্তভাবে কোবরার পাশ দিয়ে ঝাড়ু দিয়ে ময়লা সরিয়ে চলে গেল। যাওয়ার সময় সে শুধু কোবরার কানে কানে খুব নিচু স্বরে একটা কথা বলল, যা কেউ শুনতে পেল না। কোবরা সেই কথা শুনে মূর্ছা যাওয়ার মতো অবস্থা হলো। নীল চলে যাওয়ার পর কোবরা আর এক মুহূর্ত দাঁড়ালো না, নিজের লোকবল নিয়ে পাগলের মতো পালিয়ে গেল। সাইদ সাহেব, এটা কি স্বপ্ন ছিল? কোবরা কেন ক্ষমা চাইলো? আর ওই শ্যাডো লোকটা কে? নীল তো কিছুই জানে না। ও তো একটা সহজ সরল ছেলে। তবে কি নীলকে কেউ আড়াল থেকে পাহারা দিচ্ছে? চৌধুরী সাহেব বিধ্বস্ত ভাব কাটিয়ে উঠল, এক বিশাল রহস্যের জালে আটকে গেলেন। তিনি নীলের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। তিনি বুঝতে পারছেন না তার যে ছেলেকে তিনি অযোগ্য ভেবে পিয়ন বানিয়েছেন, সেই ছেলেই ছায়াতে আজ তার জীবন আর সম্মান বেঁচে গেল। নীল এখন দূরে গিয়ে এয়ারপিসে জ্যাককে বলছে, কোবরাকে ছেড়ে দিয়েছি কারণ ও বাবার পায়ে ধরেছে। তবে ওকে বলে দাও, কালকে সূর্য যেন ও এই শহরে না দেখে। আমার বাবার চোখে যে আতঙ্ক আমি দেখেছি, তার শাস্তি শহর ছাড়ার চেয়ে কম হতে পারে না। ব্ল্যাক কোবরার গ্যাং সেই অভাবনীয় ঘটনার পর পুরো শহর এবং কলেজে শোরগোল পড়ে গেল। চৌধুরী সাহেব এখন শুধু বিধ্বস্ত নন, বরং এক চরম গোলকধাঁধে আটকে গেছেন। তিনি নিজের ড্রয়িং রুমে বসে আছেন। সামনে রাখা কফির কাপটা অনেক আগে ঠান্ডা হয়ে গেছে। তার চোখের সামনে বারবার কোবরা সে ভর্ত চেহারা আর শ্যাডো নামটা ভেসে উঠছে। এই শ্যাডোকে কেন ছায়ার মতো তাকে আগলে রাখছে? শ্যাডো এই নামে তো পুরো আন্ডারওয়ার্ল্ড কাঁপে বলে শুনেছি, কিন্তু তার সাথে আমার কি সম্পর্ক? আমি তো সাধারণ একজন ব্যবসায়ী। সে কেন আমাকে বাঁচানোর জন্য নিজের পরিচয় বিপন্ন করে কুখ্যাত কোবরা গ্যাংকে এক রাতে ধুলোয় মিশিয়ে দিল? আর সব থেকে বড় কথা, কোবরা নীলের কথা কেন তুলল? ঠিক সেই সময় নীল রুমের ভেতর দিয়ে ধীর পায়ে যাচ্ছিল। তার কাঁধে পিয়নের সেই ইউনিফর্মের ব্যাগ। নীলকে দেখে চৌধুরী সাহেবের বুকের ভেতরটা কেমন জানি মোচড় দিয়ে উঠল। তিনি নীলকে থামালেন। নীল, একটু শোন। ওই যে লোকগুলো সেদিন কলেজে এসে আমার পায়ে ধরে মাপ চাইলো, তুই কি জানিস ওরা কেন এসেছিল? বা এই শ্যাডো নামের কাউকে কি তুই চিনিস? না তো বাবা, আমি তো তখন করিডোর ঝাড়ু দিচ্ছিলাম। আমি শুধু দেখলাম কয়েকটা লোক আপনার পায়ে পড়ে কেঁদেছে। আমি ভেবেছি হয়তো আপনার অফিসের কোনো স্টাফ হবে যারা কোনো বড় ভুল করেছে। আর শ্যাডো, সেটা কি কোনো সিনেমার নাম বাবা? নীলের চোখের দিকে তাকিয়ে চৌধুরী সাহেব কোনো মিথ্যা বা চালাকির আভাস পেলেন না। নীলের সেই চিরচেনা বোকা বোকা চাহনি তাকে আবারও দ্বিধায় ফেলে দিল। তিনি ভাবলেন, এই ছেলেটার পক্ষে তো পিয়নের কাজ ছাড়া আর কিছুই করা সম্ভব নয়। তাহলে কি সত্যি কোনো অদৃশ্য শক্তি তাকে আড়াল থেকে সাহায্য করছে? ঠিক আছে, তুই যা। কাল থেকে তোকে আর কলেজে যেতে হবে না। আমি প্রিন্সিপালকে বলে দেব তোর চাকরি ইস্তফা দিতে। আমার মনে হচ্ছে বাইরের পরিস্থিতি ভালো নয়, তুই বাড়িতেই থাক। সরি বাবা, কিন্তু আমি তো নিজের পায়ে দাঁড়ানোর প্রতিজ্ঞা করেছি। আর ওই চাকরিটা আমি আমার যোগ্যতায় পেয়েছি। আমি ওটা ছাড়ব না। আপনি মিশে চিন্তা করছেন। নীল নিজের রুমে চলে এলো। রুমে দরজা বন্ধ করতে তার চেহারায় সেই মায়াভরা ছাত্রের ভাবটা উবে গেল। যে তার ল্যাপটপ খুলে দেখলো চৌধুরী সাহেব তার ব্যক্তিগত গোয়েন্দা লাগিয়ে দিয়েছে শ্যাডোর পরিচয় বের করার জন্য। নীল মুচকি হাসলো। বাবা, আপনি হন্য হয়ে যাকে খুঁজছেন সে আপনার খুব কাছেই আছে। কিন্তু আপনার এই পিয়ন ছেলেটাই যে সেই ভয়ঙ্কর শ্যাডো কিং, সেটা আপনি জানলে হয়তো সহ্য করতে পারবেন না। আমি চাই না আমার এই অন্ধকার জগতের কালো ছায়া আপনার উপর পড়ুক। অন্যদিকে চৌধুরী সাহেব তার সব থেকে বিশ্বস্ত লোক ডিটেকটিভ সামাদকে ডেকে পাঠালেন। তিনি সামাদকে স্পষ্ট নির্দেশ দিলেন যে যে কোনো মূল্যে শ্যাডো এবং তার সংগঠনের উৎস খুঁজে বের করতে হবে। কেন এই রহস্যময় মাফিয়া ডন চৌধুরী পরিবারকে এভাবে পাহারা দিচ্ছে, সেটা না জানা পর্যন্ত চৌধুরী সাহেবের মনে শান্তি নেই। স্যার, কাজটা খুব কঠিন। শ্যাডো কোনো মানুষ নয়, যেন একটা অশরীর আত্মা। কেউ তাকে দেখেনি, কিন্তু তার কাজ পুরো দুনিয়া দেখে। তবে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছেন কি?
যখনই আপনার উপরে কোনো বড় বিপদ এসেছে তখনই এই শ্যাডো সক্রিয় হয়েছে। মনে হচ্ছে সে আপনার প্রতিটি কদমের খবর রাখে। এটাই তো আমার স্বপ্ন সামাদ। সে কি আমার কোনো পুরনো বন্ধু নাকি কোনো পরম শত্রু যে আমাকে জ্যান্ত রেখে তিলে তিলে মারতে চায়? আমি এই অনিশ্চয়তা নিয়ে বাঁচতে পারছি না। আমার মনে হচ্ছে আমার ঘরের ভেতরেই কেউ একজন আছে যে সব খবর পৌঁছে দিচ্ছে। চৌধুরী সাহেবের মনে এখন সন্দেহের বীজ বপন হয়েছে। তিনি নীলের উপর নজরদারি বাড়ানোর নির্দেশ দিলেন। তার মনে হচ্ছে নীল না জানলেও নীলের অজান্তে কেউ তাকে সাহায্য বা ব্যবহার করছে। তিনি জানতেন না যে যাকে তিনি শিকার ভাবছেন সেই শিকারই আজ তাকে রক্ষা করছে। রাতের অন্ধকারে নীল যখন পিয়নের ইউনিফর্ম ছেড়ে তার কালো জ্যাকেট পরে জানালার বাইরে অদৃশ্য হয়ে গেল, তখনই চৌধুরী সাহেবের পাশের রুমে বসে ডায়েরিতে লিখছিলেন শ্যাডোকে বন্ধু নাকি শত্রু। কলেজের নোটিশ বোর্ডের সামনে আজ তিল ধারণের জায়গা নেই। সবাই হুলস্থুলস করে সেমিস্টার ফাইনালের রেজাল্ট দেখছে, কিন্তু রেজাল্ট শিটের একদম উপরে নামটা দেখে সবার চোখ চরগাছ। যে নীলকে সবাই পিয়ন হিসেবে তুচ্ছ তাচ্ছিল্য করত, যে ছেলেটা পড়াশোনায় কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারেনি, সেই নীল আজ সবাইকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করেছে। এমনকি কলেজের সব থেকে মেধাবী ছাত্রী আখিও নীলের নিচে পড়ে গেছে। আখি নিজের রেজাল্ট দেখে রাগে কাঁপতে শুরু করলো। সে কোনোভাবে মেনে নিতে পারছে না যে একটা পিয়ন তাকে টপকে যাবে। সে ভিড় ঠেলে নীলের সামনে এসে দাঁড়ালো এবং সবার সামনে চেঁচিয়ে বলতে লাগলো, এসব কি হচ্ছে সাহেদ স্যার? আপনারা কি পাগল হয়ে গিয়েছেন? এই রেজাল্ট কোনোভাবেই সত্যি হতে পারে না। একটা ফেল করা ছাত্র যে কিনা এই কলেজের সামান্য একজন পিয়ন, সে কিভাবে আমার থেকে বেশি নম্বর পায়? এটা অসম্ভব। রেজাল্ট ভালো করার জন্য তো আর জাদু মন্ত্র লাগে না আখি। আমি এবার অনেক পরিশ্রম করেছি, তাই ভালো ফল পেয়েছি। এখানে এত অবাক হওয়ার কোনো কিছুই দেখছি না। নীলের শান্ত কথা শুনে আখি আরও জ্বলে উঠল। সে তাচ্ছিল্যের হাসি হেসে পিয়নের ইউনিফর্মের দিকে আঙ্গুল তুলল। তার চেহারায় তখন চরম ঘৃণা ফুটে উঠেছে। সে আশেপাশের ছাত্রদের উস্কে দিয়ে বলতে শুরু করলো, পরিশ্রম? হাসিও না নীল, তোমার আসল পরিচয় তো আমরা সবাই জানি। তোমার বাবা কলেজের মালিক হতেই পারে, কিন্তু তুমি তো এখন এই কলেজের একজন সামান্য চাকর। আর পিয়ন হওয়ার সুবাদে অফিস রুম বা প্রশ্নপত্রের লকার পর্যন্ত তোমার পৌঁছানো খুব সহজ। আমার ধারণা তুমি পিয়ন সেজে এই চাকরিটা নিয়েছিলে শুধু প্রশ্নপত্র চুরি করার জন্য। তুমি প্রশ্ন চুরি করে পরীক্ষা দিয়েছো, আর এখন বড় বড় কথা বলছো। আখির এই ভয়ঙ্কর অভিযোগে পুরো ক্যাম্পাসে কানাঘুষা শুরু হয়ে গেল। ছাত্রছাত্রীরা যারা নীলকে একটু আগে সম্মানের চোখে দেখছিল, তারা এখন ছিছি করতে লাগলো। ঠিক সেই সময় বিভাগীয় প্রধান মতিউর রহমান সাহেব সেখানে এসে উপস্থিত হলেন এবং আখির কথাই তাল মেলালেন। আখি একদম ঠিক কথা বলেছে। নীল, তোমার মতো একটা ব্যাকবেঞ্চার হঠাৎ করে টপার হয়ে যাবে এটা বিশ্বাস করা কঠিন। তোমার বিরুদ্ধে প্রচুর চুরির যে অভিযোগ উঠেছে সেটা আমরা গুরুত্ব দিয়ে দেখছি। প্রিন্সিপাল স্যারকে এখনই সব জানানো হচ্ছে। খবর পেয়ে প্রিন্সিপাল সাহেদ এবং নীলের বাবা চৌধুরী সাহেবও সেখানে চলে এলেন। চৌধুরী সাহেব নিজের ছেলের বিরুদ্ধে এমন চুরির অপবাদ শুনে অপমানে মাটির সাথে মিশে যাচ্ছিলেন। তিনি নীলের সামনে গিয়ে দাঁড়ালেন। তার চোখে মুখে তখন রাজ্যের অবিশ্বাস আর রাগ। নীল, আখি যা বলছে তা কি সত্যি? তুমি কি পিয়ন হওয়ার সুযোগ নিয়ে সত্যি প্রশ্নপত্র চুরি করেছো? যদি এটা সত্যি হয় তবে মনে রেখো, আমি তোমাকে এই মুহূর্তে পুলিশে দেব। আমার ইগো আর সম্মানে তুমি আজ বড় দাগ লাগিয়ে দিলে। বাবা, আপনিও কি অন্যদের মতো বিশ্বাস করেছেন যে আমি চোর? নিজের ছেলের মেধার উপরে কি আপনার বিন্দু মাত্র ভরসা নেই? খুব শান্তভাবে কথাগুলো বলল। তার ভেতরে কষ্টটা স্পষ্ট বোঝা যাচ্ছিল, কিন্তু চৌধুরী সাহেব রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন এবং নীলকে শাসাতে লাগলেন। মতিউর রহমান সাহেব তখন ফোন কেটে বললেন যে পিয়ন হিসেবে নীল সবসময় অফিসের আশেপাশে থাকে, তাই চুরির সুযোগও ওর সব থেকে বেশি। নীল বুঝতে পারলো আখি তাকে
সবার সামনে নিচু করার জন্য এই নোংরা চালটা চেলেছে। আঁকি এক কোণে দাঁড়িয়ে বিজয়ের হাসি হাসছে। নীল চুপচাপ নিজের ঝাড়ু আর বালতিটা হাতে নিল এবং ধীর পায়ে সেখান থেকে সরে যেতে লাগলো। যার সময় সে মনে মনে বলল যে, আঁকি, তুমি আমার সততা নিয়ে প্রশ্ন তুলে নিজের বিপদ নিজেই ডেকে আনলে। আজ রাতে শ্যাডো যখন তার আসল রূপ দেখাবে, তখন এই সাজানো মিথ্যা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। নীল করিডোরে অন্ধকার কোণে গিয়ে তার কানে থাকা সেই গোপন এয়ারপিসটা একবার ঠিক করে নিল। তার চোখের মনিতে এখন সেই মাফিয়া কিংয়ের খুনের মেজাজ ফুটে উঠেছে। সেই এয়ারপিসে জ্যাককে খুব নিচু স্বরে আদেশ দিল যে, জ্যাক, কলেজের সিসিটিভি ফুটেজের ব্যাকআপ এখনই চেক করো। যারা আসল চোর তাদের মুখোশ আজ রাতেই সবার সামনে খুলতে হবে। আমি পিয়ন সেজেছি ঠিকই, কিন্তু চোরে অপবাদ সহ্য করার মতো ধৈর্য আমার নেই। কলেজ করিডোরে সবার সামনে আঁখির সেই ভয়ঙ্কর অভিযোগ যেন আগুনের মতো ছড়িয়ে পড়ল। চৌধুরী সাহেব এতক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন, কিন্তু মতিউর রহমান আর আঁখির কথা শুনে তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি রাগে অন্ধ হয়ে নীলের দিকে এগিয়ে এলেন। তার চোখে মুখে এমন ঘৃণা ফুটে উঠছে যা আগে কখনো দেখা যায়নি। নীল, আমি ভেবেছিলাম তুই শুধু পড়াশোনায় অলস, কিন্তু তুই যে এতটা নিচে নামতে পারবি তা আমি স্বপ্নেও ভাবিনি। তুই পিয়ন হওয়ার সুযোগ নিয়ে প্রশ্ন চুরি করেছিস। বাবা, আমি 1000 বার বলেছি আমি চুরি করিনি। দয়া করে আমার কথায় একবার বিশ্বাস করুন। নীলের কথা শেষ হওয়ার আগেই চৌধুরী সাহেব সজোরে নীলের গালে একটি চর কষিয়ে দিলেন। থাপ্পড়ের শব্দে পুরো করিডর নিস্তব্ধ হয়ে গেল। নীল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার গালটা মুহূর্তে লাল হয়ে উঠল। আশেপাশে থাকা ছাত্রছাত্রী আর শিক্ষকরা এই দৃশ্য দেখে কেউ অবাক হলো, আবার আখির মতো কেউ কেউ মনে মনে পৈশাচিক আনন্দ পেল। চৌধুরী সাহেব চিৎকার করে বলতে শুরু করলেন, খবরদার, আমাকে বাবা বলে ডাকবি না। আমার সম্মান আমার কাছে সব কিছুর আগেই। তুই পড়াশোনায় খারাপ ছিলি, আমি মেনে নিয়েছিলাম। তুই ব্যাংক বেঞ্জার ছিলি, তাতেও আমার কোনো আক্ষেপ ছিল না। কিন্তু তুই দুর্নীতি করে রেজাল্ট ভালো করবি আর আমার মান সম্মান ধুলোই মিশিয়ে দিবি, এটা আমি মরে গেলেও মেনে নেব না। তোর মতো কুলাঙ্গার ছেলে আমার চাই না। বাবা, আপনি না জেনে আমাকে এভাবে সবার সামনে অপমান করেছেন। সত্যিটা যখন সামনে আসবে তখন কিন্তু আপনার আফসোসের সীমা থাকবে না। চুপ কর, একদম মুখ খুলবি না। তোর মতো চোরের কোনো কথা আমি শুনতে চাই না। এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। তুই আর এই বাড়িতে ঢুকবি না। আজ থেকে তোর আর আমার কোনো সম্পর্ক নেই। তুই যে পথে পারিস চলে যা, কিন্তু চৌধুরী বাড়িতে তোর আর কোনো জায়গা নেই। নীল কিছু বলতে চাইল, কিন্তু দেখলো চৌধুরী সাহেব আর শোনার অবস্থায় নেই। প্রিন্সিপাল শাহেদ সাহেব আর মতিউর রহমান সাহেব তখন পাশ থেকে মিটিমিটি হাসছেন। নীল বুঝতে পারল ষড়যন্ত্রটা অনেক গভীর। চৌধুরী সাহেব যখন নীলকে ধাক্কা দিয়ে সবার সামনে থেকে সরিয়ে দিলেন, তখন নীলের চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করে উঠল, কিন্তু সেই জল কষ্টের নয়, বরং রাগের। সে তার দাঁত মুখ শক্ত করে দাঁড়িয়ে রইল। সে মনে মনে ভাবল যে এখন তাকে শান্ত থাকতে হবে, কারণ তার সামনে অনেক বড় এক যুদ্ধ। একদিকে আন্ডারওয়ার্ল্ডের শত্রু, অন্যদিকে নিজের বাড়িতে হারানো সম্মান ফিরে পাওয়ার লড়াই। আজ আপনি আপনার সম্মান বাঁচাতে গিয়ে আপনার সব থেকে বড় চালকে সরিয়ে দিলেন বাবা, কিন্তু আমি ভেঙে পড়ব না। আজ যারা এই মিথ্যা নাটক সাজিয়েছে আর যারা আমাকে চোর সাব্যস্ত করে আনন্দ পাচ্ছে, তাদের প্রত্যেকের মুখোশ আমি টেনে ছিঁড়ব। শ্যাডো কিং যখন গর্জে উঠবে তখন এই শহর কাঁপবে। নীলার এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে তার পিয়নের ইউনিফর্মের উপর জ্যাকেটটা খুলে কাঁধে ফেলে দিয়ে ধীর পায়ে কলেজ ক্যাম্পাস ছেড়ে বেরিয়ে এলো। সে হাঁটছে, কিন্তু তার গন্তব্য আজ চৌধুরী বাড়ি নয়। সে জানে এই অপমানের বদলা তাকে নিতেই হবে। সে তার কানে থাকা বিশেষ ডিভাইসে হাত দিল এবং খুব নিচু স্বরে কিন্তু তীক্ষ্ণ গলায় তার টিমকে নির্দেশ দিল, শ্যাডো বলছি, পুরো কলেজের সিসিটিভি ফুটেজ হ্যাক করো। গত 3 দিন কার কার সাথে আঁখি আর মতিউর রহমানের গোপনে মিটিং হয়েছে তার প্রতিটা রেকর্ড আমার চাই। আমার হাতে চর পড়েছে ঠিকই, কিন্তু এর মাসুল তাদের অনেক বড়ভাবে দিতে হবে।
নীল যখন রাস্তার ভিড়ে মিশে গেল তখন তার চেহারায় আর সেই শান্ত ছাত্রের ভাব নেই। তার চোখে এখন প্রতিশোধের আগুন। সে জানে সামনে যে পরীক্ষা আসছে সেটা শুধু পড়াশোনা নয়, বরং অস্তিত্ব রক্ষার। কলেজ অডিটোরিয়ামের পিনপত নীরবতা, প্রজেক্টরে বড় স্ক্রিনে ভিডিওটি শেষ হওয়ার সাথে সাথে সবার নজর এখন অপরাধীদের দিকে। চৌধুরী সাহেব অপমানে এবং অনুতপ্ত হয়ে মাথা নিচু করে বসে আছেন। আঁখি আর কোনো উপায় না দেখে দৌড়ে এসে নীলের পা জড়িয়ে ধরল। নীল, নীল প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি হিংসে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি বুঝতে পারিনি যে তুমি নিজের যোগ্যতায় এত ভালো রেজাল্ট করেছো। আমি আর মতিউর স্যার মিলে তোমাকে ফাঁসানোর প্ল্যান করেছিলাম। আমার কেরিয়ারটা নষ্ট করো না নীল, দয়া করে ক্ষমা করে দাও প্লিজ। আখি, মানুষের মেধা নিয়ে হিংসা করা যায়, কিন্তু তার সম্মান নিয়ে এভাবে নোংরা খেলাটা নিচু মানসিকতার পরিচয়। তুমি আমাকে সবার সামনে চোর বানিয়েছো, আমার বাবার হাতে আমাকে মার খাইয়েছো। এত কিছুর পর তুমি ক্ষমা চাওয়ার সাহস পাচ্ছ কিভাবে? নীল, বাবা আমাকে মাফ করে দাও। আমি তোমার বাবার ভয়ে আর নিজের ইগোর কারণে আঁকিকে সাহায্য করেছিলাম। আমি বুঝতে পারিনি তুমি এত বড় মনের পরিচয় দেবে। প্লিজ পুলিশ কেস করো না। নীল, আমরা সত্যিই লজ্জিত। আমি যদি শুরুতেই তোমার উপর বিশ্বাস রাখতাম তবে আজ আমাদের এই দিন দেখতে হতো না। আমরা সবাই তোমার কাছে ক্ষমা প্রার্থী। আপনারা সবাই আজ ক্ষমা চাইছেন কারণ সত্যটা সামনে চলে এসেছে। যদি প্রমাণ না পেতাম তবে তো আমি আজ চোর হিসাবেই থাকতাম। ঠিক আছে, আমি আপনাদের সবাইকে ক্ষমা করে দিচ্ছি। আমি চাই না এই তুচ্ছ বিষয় নিয়ে আমার মূল্যবান সময় নষ্ট হোক। আমার ক্ষমা করে দেওয়ার মানে এই নয় যে আপনাদের অপরাধ ছোট হয়ে গেছে। নীল কথা শেষ করে পাশ ফিরতে তার নজর গেল জানালার ওপাশে সেই বাগানের দিকে। দূরে ঘন ঝোপের আড়ালে কালো পোশাকে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে নীলের শরীরে রক্ত মুহূর্তে হিম হয়ে গেল। সে বুঝতে পারল এই লোকটাই তার আসল টার্গেট। নীল সবাইকে সাইড করে ঝড়ে বেগে অডিটোরিয়াম থেকে বেরিয়ে গেল। আরে নীল, কোথায় যাচ্ছিস? কথা তো শোন। বাবা, আমার একটা জরুরি কাজ আছে, আপনারা হ্যান্ডেল করুন। নীল পাগলের মতো সেই বাগানের দিকে দৌড়ে গেল। তাকে ওভাবে আসতে দেখে রহস্যময় ছায়াটিও দ্রুত সেখান থেকে সরে যেতে শুরু করলো। নীল সীমানা প্রাচীর টপকে অনেকটা পথ ধাওয়া করলো, কিন্তু শেষ পর্যন্ত সেই ছায়াটি গভীর অন্ধকারে মিলিয়ে গেল। নীল দাঁড়িয়ে পড়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। তার চোখে তখন খুনের মেজাজ। আজকেও তুমি আমার হাত থেকে বেঁচে গেলে, কিন্তু আর বেশি দিন নয়। অনেক দিন ধরে দেখছি তুমি আমাকে ছায়ার মতো অনুসরণ করছো, আমার প্রতিটা পদক্ষেপে নজর রাখছো, কিন্তু এবার খেলাটা আমার স্টাইলে খেলবো। এবার তুমি নিজে থেকে আমার কাছে ধরা দিবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। কলেজ অডিটোরিয়ামের ঘটনা শান্ত হতে না হতে নীলকে দেখা গেল খুব অস্থির অবস্থায়। আসলে নীলের এই ভার্সিটিতে পিয়ন সেজে থাকার পেছনে একটি বড় কারণ ছিল। কয়েকদিন আগে তার কানে গোপন খবর এসেছিল যে শহরের প্রভাবশালী এবং কুখ্যাত ব্যবসায়ী জহিরুল ইসলাম এই কলেজের জায়গার উপর নজর দিয়েছে। সে চাই এখানে কলেজের বদলে একটি বিশাল বাণিজ্যিক কনস্ট্রাকশন বিল্ডিং তৈরি করবে। কিন্তু নীলের বাবা চৌধুরী সাহেব সাব জানিয়ে দিয়েছেন তিনি মরতে রাজি, কিন্তু এই পবিত্র বিদ্যাপীঠ ধ্বংস করে কোনো ব্যবসার জায়গা বানাতে দেবেন না। নীল জানত জহিরুল ইসলাম সহজে ছাড়ার পাত্র নয়। সে খবর পেয়েছিল আজই কলেজে কোনো বড় দুর্ঘটনা ঘটতে পারে। জ্যাক, তুমি কি শিওর যে কলেজে কোনো বিস্ফোরক আনা হয়েছে? জি বস, আমাদের ইনফরমার জানিয়েছে জহিরুল ইসলামের লোক পিয়ন সেজে আজই কলেজের কোনো একটা কোণে টাইম বোমা সেট করেছে। ওইটা ফাটলে পুরো বিল্ডিং ধসে যাবে। আপনি দ্রুত ওখান থেকে বেরিয়ে আসুন। না জ্যাক, আমি বের হতে পারবো না। এই কলেজ আমার বাবার স্বপ্ন। আমি থাকতে এই স্বপ্নের ওপর কাউকে হাত দিতে দেব না। তুমি দ্রুত পুলিশ প্রশাসনকে ইনফর্ম করো যে কলেজে জঙ্গি হামলার হুমকি আছে, যেন তারা দ্রুত ইনভেস্টিগেশন শুরু করে। কিছুক্ষণের মধ্যে সারা কলেজ সাইরেন বেজে উঠল। পুলিশ প্রশাসন পুরো বিল্ডিং ঘেরাও করে ফেলেছে।
প্রিন্সিপাল শাহেদ সাহেব এবং শিক্ষকরা পাগলের মতো ছাত্রছাত্রীদের বাইরে বের করে দিতে লাগলেন। জ্যোতিষ সাহেব খবর পাওয়া মাত্রই গাড়ির বহর নিয়ে কলেজের সামনে এসে দাঁড়ালেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে নিজের ছেলের কথা ভেবে। পুরো বিল্ডিং এখন প্রায় খালি। সবাই ভয়ে কাঁপতে কাঁপতে কলেজের সামনের মাঠে জড়ো হয়েছে। কিন্তু নীল এখনো ভেতরে। সে পাগলের মতো প্রতিটা কোণে বোমা খুঁজছে। পুরো বিল্ডিং তো খালি হয়ে গেছে, কিন্তু বোমাটা কোথায়? জহিরুলের লোক নিশ্চয়ই এমন কোথাও রেখেছে যেখানে সাধারণভাবে চোখ পড়বে না। নীল করিডোর দিয়ে যাওয়ার সময় হঠাৎ থেমে গেল। লেডিস ওয়াশরুমের দিক থেকে পানি কল ছাড়ার হালকা শব্দ আসছে। নীলের ভুর কুচকে গেল। এই মুহূর্তে ভেতরে কে থাকতে পারে? সে দ্রুত ওয়াশরুমের দিকে এগিয়ে গেল এবং জোরে দরজা ধাক্কা দিল। ভেতরে আখিকে দেখে নীল অবাক হয়ে রাগে ফেটে পড়ল। আখি, তুমি এখানে কি করছো? সবাই বাইরে চলে গেছে, তুমি এখনো এখানে কেন? নীল নীল আমি আমি ওয়াশরুমে এসেছিলাম। সাইরেনের শব্দ শুনে ভয়ে বের হতে পারছিলাম না। কি হয়েছে নীল? বাইরে এত পুলিশ কেন? এখন কোনো প্রশ্ন করার সময় নেই। এই কলেজের ভেতরে বোমা রাখা আছে, যে কোনো মুহূর্তে বিস্ফোরক হতে পারে। তুমি কি মরতে চাও? জলদি আমার সাথে এসো। বোমা রাখার কথা না শোনা মাত্রই আখি চিৎকার করে মেঝেতে বসে পড়ল। সে মারাত্মকভাবে প্যানিক করতে শুরু করলো এবং তার হাত পা কাঁপতে লাগলো। সে এক কদমও নড়তে পারছিল না। নীল দেখলো পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে। সে আখির সামনে বসে তার কাঁধ ধরে জোরে ঝাঁকুনি দিল। আখি, আমার দিকে তাকাও, শান্ত হও। আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। আমাকে বিশ্বাস করো। লম্বা শ্বাস নাও এবং আমার হাত শক্ত করে ধরো। আমাদের হাতে একদম সময় নেই। নীলের চোখে সেই দৃঢ়তা দেখে আখি একটু সাহস পেল। নীল তাকে প্রায় টেনে হিঁচড়ে করিডোর দিয়ে দৌড়াতে শুরু করলো। পেছনে প্রতিটা সেকেন্ড যেন মৃত্যুর ঘড়ি হয়ে টিকটিক করছে। মেন গেটের সামনে আসতেই পুলিশ আর মিডিয়ার ভিড় দেখা গেল। নীল আখিকে ধাক্কা দিয়ে গেটের বাইরে পাঠিয়ে দিল। গেট থেকে বের হতেই আখি জ্ঞান হারালো এবং পুলিশ তাকে উদ্ধার করলো। কিন্তু নীল আবার ভেতরে ঢোকার চেষ্টা করলো, কারণ সে বোমাটা এখনও নিষ্ক্রিয় করতে পারেনি। নীল, পাগল হয়েছিস? ভেতরে বোমা আছে, ওটা যে কোনো সময় ফেটে যাবে। তুই যাস না বাবা, আমার সব যাক, কিন্তু তুই ফিরে আয় বাবা। বাবা, সারা জীবন আমি তোমার অবাধ্য ছিলাম, কোনোদিন তোমার গর্বের কারণ হতে পারিনি। সব সময় তোমার মাথা নিচু করেছি, কিন্তু আজ তোমার তিল তিল করে গড়ে তোলা এই স্বপ্নকে আমি চোখের সামনে ধুলোয় মিশতে দেব না। আজ তোমার এই অযোগ্য ছেলেটাকে বাধা দিও না বাবা। আজ আমাকে আমার দায়িত্ব পালন করতে দাও। জ্যোতিষ সাহেব নীলের হাতের উপর নিজের হাতের বাঁধন আলগা করে দিলেন। তিনি নিজের ছেলের চোখে আজ এক তেজ দেখলেন যা কোনো সাধারণ পিয়নের হতে পারে না। তিনি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। নীল ঝড়ের বেগে আবার বিল্ডিংয়ের ভেতর ঢুকে গেল। পুলিশ কর্মকর্তারা চিৎকার করে তাকে থামানোর চেষ্টা করলেও সে থামল না। জহিরুল ইসলাম, তুমি ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়েছো। তুমি এসেছো আমার বাবার স্বপ্নে আগুন দিতে, আর আমি এসেছি তোমার পুরো সাম্রাজ্য ছাই করে দিতে। আজ এই পিয়নই তোমার যমদূত হবে। কলেজের ভেতর এখন কবরের মতো নীরবতা। শুধু বাতাসের শস্য শব্দ আর নীলে দ্রুত গতির পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। করিডোরের প্রতিটা ইঞ্চি সে তন্ন করে খুঁজেছে। হঠাৎ নীলের তিক্ত কানে এক অতি সূক্ষ্ম শব্দ ভেসে এলো। টিকটিক শব্দটা আসছে লাইব্রেরির পাশে সেই পুরনো এসি রুমের ভিতর থেকে। নীল এক মুহূর্ত দেরি না করে সজলে লাথি মেরে রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকলো। সামনে তাকাতে দেখলো একটা বড় কার্টুনের ওপর ডিজিটাল টাইমার জলজল করছে। মাত্র 1 মিনিট 20 সেকেন্ড বাকি। জহিরুল, তুই ভেবেছিলিস সামান্য একটা খেলনা দিয়ে আমার বাবার এই তিল তিল করে গড়া স্বপ্ন উড়িয়ে দিবি? তুই কার সাথে লেগেছিস তা তোর ধারণার বাইরে। এই পিয়নের আসল রূপ দেখার যোগ্যতাও তোর নেই। নীল দেখলো বোমাটি এমনভাবে সেট করা হয়েছে যে সেখানে বসে ডিফিউজ করার মতো সময় হাতে নেই। সে এক ঝটকায় ভারী বোমার ব্যাগটা নিজের পিঠে তুলে নিল। এরপর সে দৌড়াতে শুরু করলো মেন গেটের উল্টো দিকে, যেখানে কলেজের সীমানা ঘেঁষে এক বিশাল পরিত্যক্ত পুষ্কুনি আছে।
তার দৌড়ানোর গতি এখন সাধারণ মানুষের সীমানা ছাড়িয়ে গেছে। সে যেন বাতাসের চেয়েও দ্রুত বেগে ছুটছে। করিডর দিয়ে যাওয়ার সময় সে জানালার কাঁচ ভেঙে নিচে লাফিয়ে পড়ল, ঠিক যেন সিনেমার কোনো সুপার হিরো। টাইমার তখন দেখাচ্ছে 45 সেকেন্ড বাকি। কলেজের বাইরে পুলিশ আর চৌধুরী সাহেব প্রচণ্ড আতঙ্ক নিয়ে কলেজের দিকে তাকিয়ে আছেন। হঠাৎ তারা দেখলেন দোতলা জানালা ভেঙে নীল আগুনের গোলার মতো লাফিয়ে পড়ল এবং মাটিতে ল্যান্ড করে উন্মাদের মতো দৌড়াতে শুরু করলো পেছনের বাগানের দিকে। চৌধুরী সাহেব নিজের বুক চেপে ধরে চিৎকার করে উঠলেন, নীল, ওটা ফেলে দিয়ে পালা। নিজের জীবনটা দয়া করে বিপন্ন করিস না বাবা। ফিরে আয়, ফিরে আয়। বাবা, আজ ফেরার পথ নেই। আজ যদি এই বোমা না সরাই তবে তোমার সারা জীবনের পরিশ্রম ছাই হয়ে যাবে। তুমি চিন্তা করো না, তোমার এই ছেলে মরতে আসেনি, মারতে এসেছে। টাইমার তখন 15 সেকেন্ড এসে ঠেকেছে। নীল পুষ্কুনি পাড়ে পৌঁছে গেল এবং তার কপাল দিয়ে ঘাম ঝরছে ঠিকই, কিন্তু চোখের দৃষ্টি ইস্পাতের মতো শক্ত। সে এক বিশাল হুঙ্কার দিয়ে ব্যাগটা মাথার উপর কয়েকবার ঘুরিয়ে পুরো শক্তি দিয়ে ছুঁড়ে মারল পুকুরের মাঝখানে। ব্যাগটা পানিতে পড়ার ঠিক 5 সেকেন্ডের মাথায় এক বিকট বিস্ফোরণ হলো। পুরো এলাকা কেঁপে উঠল। পুকুরের পানি আকাশছোঁয়া উচ্চতায় লাফিয়ে উঠল। সেই প্রচণ্ড ধাক্কায় নীল কয়েক হাত দূরে গিয়ে ছিটকে পড়ল মাটির উপর। চারিদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া। ধোঁয়ার কুণ্ডলি যখন একটু পাতলা হলো তখন দেখা গেল এক অভাবনীয় দৃশ্য। নীল ধীর পায়ে সে ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে আসছে। তার পিয়নের নীল ইউনিফর্মটা জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে, কপাল দিয়ে এক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু তার হাঁটার ভঙ্গি বলে দিচ্ছে সে আজ বিজয়ী। সে ধীর পায়ে এগিয়ে এসে তার বাবার সামনে দাঁড়ালো। পুলিশ এবং মিডিয়ার ক্যামেরাগুলো তখন স্থির হয়ে গেছে। চৌধুরী সাহেব কান্নাজড়িত কণ্ঠে নীলকে জড়িয়ে ধরলেন। তুই বেঁচে আছিস নীল? তুই এটা কি করলি? নিজের জীবনের মায়া ছিল না তোর? যদি কিছু হয়ে যেত তবে আমি কার মুখ দেখে বাঁচতাম বাবা? জীবনের মায়া তাদের থাকে বাবা, যারা কাপুরুষের মতো পালায়। আমি তোমার সন্তান, আর তোমার সম্মান রক্ষা করা আমার ধর্ম। আজ থেকে জহিরুল ইসলাম বা অন্য কেউ এই কলেজের দিকে তাকালে তার পরিণতি এই পুকুরের পানির মতো হবে। ঠিক সেই সময় আকাশের উপর একটা কালো হেলিকপ্টার চক্কর দিতে শুরু করলো। নীল আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসলো। হেলিকপ্টারে থাকা তার নিজস্ব লোকগুলো শ্যাডোর ইশারা পেয়ে বুঝতে পারল মিশন সফল হয়েছে। নীল যখন তার বাম হাত ধরে মাঠ থেকে বেরিয়ে যাচ্ছে তার বাবার হাত ধরে মাঠ থেকে বেরিয়ে যাচ্ছে, তখন দেখল পুলিশ জহিরুল ইসলামের লোকগুলোকে টেনে হিসেবে নিয়ে যাচ্ছে। আকি তখন জ্ঞান ফিরে পেয়ে অবাক হয়ে নীলের দিকে তাকিয়ে আছে। তার চোখে এখন ভয়ের বদলে নীলের জন্য এক অন্যরকম বিস্ময় আর শ্রদ্ধা কাজ করছে। জ্যাক, শুনতে পাচ্ছ? জহিরুলের সব বিজনেস অ্যাকাউন্ট আজ রাতের মধ্যে ফ্রিজ করে দাও। ও বোমা ফাটানোর চেষ্টা করেছে, এবার ওকে পথের ভিখারি বানিয়ে ছাড়ব। খেলা তো মাত্র শুরু হলো। পুকুরে সেই ভয়াবহ বিস্ফোরণের পর পুরো কলেজ তখনও ধোয়ার কুণ্ডলি ভাসছে। চৌধুরী সাহেব নীলের ক্ষত বিক্ষত ইউনিফর্ম আর শান্ত চেহারার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। এত বছর ধরে তিনি যে ছেলেকে অযোগ্য, কুলঙ্গার আর মেধাহীন ভেবে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, সেই ছেলে আজ নিজের জীবন বাজি রেখে তার আজীবনের স্বপ্ন রক্ষা করল। চৌধুরী সাহেবের চোখের বাঁধ ভেঙে গেল। তিনি সমস্ত লোকলজ্জা ভুলে দৌড়ে গিয়ে নীলকে শক্ত করে জড়িয়ে ধরলেন। তার বুক ফাটা কান্নায় চারপাশ ভারী হয়ে উঠল। ক্ষমা করে দে বাবা, আমি তোকে চিনতে পারিনি। আমি তোকে সারা জীবন শুধু অবহেলাই করে গেছি, অথচ তুই আমার সম্মান বাঁচাতে নিজের বুক পেতে দিলি। তুই আজ শুধু এই কলেজ নয়, আমার মাথাটাও সবার সামনে উঁচিয়ে ধরলি। তুই আমার গর্ব নীল, তুই আমার সত্যিকারের হিরো। বাবা, এখন আবেগপ্রবণ হওয়ার সময় নয়। তুমি বাড়ি যাও এবং শান্ত হও। জহিরুল ইসলাম যে আগুন জ্বালিয়েছে সেই আগুনেই আজ ওকে পুড়তে হবে। আমি থাকতে এই শহরে ওর মতো অপরাধীরা কোনো জায়গা নেই। তুমি পুলিশ আর প্রশাসনকে সামলাও, আমি আমার কাজ শেষ করে আসছি। নীল তার বাবাকে বিদায় দিয়ে কলেজের পেছনের গলিতে চলে এলো। সেখানে আগে থেকে একটি কালো রঙের বুলেট প্রুফ গাড়ি অপেক্ষা করছিল। নীল গাড়িতে বসতে তার পিয়নে সেই ছেঁড়া ইউনিফর্মটা খুলে ছুঁড়ে ফেলে দিল।
তার পরনে এখন চকচকে কালো জ্যাকেট আর চোখে সানগ্লাস। সে পিয়ন নীল এখন পূর্ণাঙ্গ রূপে আন্ডারওয়ার্ল্ডের সম্রাট শ্যাডো কিং। সে এয়ারপিসে তার সেকেন্ড ইন কমান্ড জ্যাককে গম্ভীর গলায় আদেশ দিল। জ্যাক, জহিরুলের সঠিক লোকেশন পেয়েছো? ও তো এখন ইঁদুরের মতো গর্তে লুকানোর চেষ্টা করছে। জি বস, ও শহরের বাইরে একটা পুরনো কোল্ড স্টোরেজে ওর আস্তানা বানিয়েছে। ওখানে ওর বেশ কয়েকশো সশস্ত্র ক্যাডার পাহারায় আছে। তাছাড়া ও ওখানে আজ রাতেই বড় একটা লট অবৈধ ড্রাগস আর অস্ত্র পাচার করার পরিকল্পনা করছে। পুলিশ ওইখানে পৌঁছানোর সাহস পাবে না। পুলিশের প্রয়োজন নেই জ্যাক, আজ শ্যাডো নিজেই ইনসাফ করবে। টিমকে রেডি করো, আমরা 5 মিনিটের মধ্যে মুভ করছি। জহিরুল অনেকদিন আমার চোখের আড়ালে ছিল, আজ ওকে শেষ দেখার সময় চলে এসেছে। কিছুক্ষণের মধ্যেই জহিরুলের আস্থানার সামনে জমদূতের মতো পৌঁছে গেল নীলের বিশেষ কমান্ডো টিম। জহিরুল যখন ভেতরে তার সাঙ্গা পাঙ্গাতে নিয়ে পাচারের টাকা গুনছিল, ঠিক তখনই একটা বিকট বিস্ফোরণে আস্থানার বিশাল লোহার গেট উড়ে গেল। জহিরুলের ক্যাডাররা কিছু বুঝে ওঠার আগেই শুরু হলো বৃষ্টির মতো গুলি। নীল দুহাতে দুটি অত্যাধুনিক পিস্তল নিয়ে ধীর পায়ে ভেতরে ঢুকতে শুরু করলো। তার চোখের চাহনি তখন বরফের মতো শীতল। যে সামনে আসছিল মুহূর্তে লাশে পরিণত হচ্ছিল। কোনো সিনেমার হিরোর মতো নীল লাফিয়ে পড়ে এক একজনকে ধরাশায়ী করছিল। কে কে ঢুকেছে এখানে? মারো ওকে, যেভাবেই হোক ওকে শেষ করো। জহিরুল ইসলাম, বোমা মারতে ভালোই লাগে তোমার, তাই না? আজকে আমি এসেছি তোমার ওই পৈশাচিক সাম্রাজ্য ধুলোয় মিশিয়ে দিতে। নীল চোখের পলকে জহিরুলের সব কাঠকে শেষ করে সরাসরি ওর কামড়ে ঢুকে পড়ল। জহিরুল ভয়ে কাঁপতে কাঁপতে পেছনে ডয়ের থেকে গান বের করার চেষ্টা করলো, কিন্তু তার আগে নীলের একটি নিখুঁত গুলি জহিরুলের হাতের পিস্তলটি উড়িয়ে দিল। জহিরুল যন্ত্রণায় চিৎকার করে মাটিতে পড়ে গেল। নীলের গলার কাছে বুট জুতো দিয়ে চেপে ধরল। নীল, তুমি কে? কেন আমার সব শেষ করে দিচ্ছ? আমি তোমাকে অনেক টাকা দেব, আমার সব দিয়ে দেব, শুধু আমাকে ছেড়ে দাও। টাকা দিয়ে তুমি শ্যাডোকে কিনতে পারবে না জহিরুল। তুমি আমার বাবার কলেজে হাত দিয়েছো, আমার অস্তিত্বে আঘাত করেছো। আমি পিয়ন সেজেছিলাম তোমাদের মতো আবর্জনা পরিষ্কার করার জন্য। আজ তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। কোনো দয়া দেখালো না। জহিরুলের আস্থানায় মজুত করা সমস্ত অবৈধ অস্ত্র আর ড্রাগসের স্তূপে নীল একটি টাইম বোমা সেট করে দিল। এরপর সে জহিরুলকে টেনে হেসড়ে বাইরে নিয়ে এলো এবং পুলিশের একটি স্পেশাল ইউনিটের হাতে সঁপে দিল, যা নীলকেই বিশেষ ইশারায় সেখানে এসে পৌঁছেছিল। নীল জহিরুলের কানের কাছে গিয়ে খুব নিচু স্বরে বলল যে, মনে রেখো জহিরুল, যাকে তুমি পিয়ন ভেবেছিলে সেই আজ তোমার সম্রাট হওয়ার স্বপ্ন মাটির সাথে মিশিয়ে দিল। নীল যখন তার গাড়িতে উঠে স্টার্ট দিল, ঠিক তখনই পেছনের কোল্ড স্টোরেজে এক বিশাল বিস্ফোরণে ভেঙে পড়ল। জহিরুলের কয়েক বছরের কালো সাম্রাজ্য এক নিমিষে ছাই হয়ে গেল। জহিরুল ইসলামের সাম্রাজ্য পতনের খবর দাবানলের মতো পুরো দেশে ছড়িয়ে পড়ল। সব নিউজ চ্যানেলের ব্রেকিং নিউজ, এখন একটাই ছবি নীল। সবাই জেনে গেছে যে ছেলেকে সবাই অযোগ্য পিয়ন ভেবেছিল সেই আসলে আন্ডারওয়ার্ল্ডের রহস্যময় সম্রাট শ্যাডো কিং। পরের দিন নীল যখন সাধারণ পোশাকে কলেজে এলো, পুরো কলেজের ছাত্রছাত্রী আর শিক্ষকরা দুপাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে তাকে স্যালুট জানালো। একই ধীর পায়ে নীলের সামনে এসে দাঁড়ালো, তার চোখে মুখে এখনো বিস্ময়। নীল, আমি একটা কথা কিছুতেই মেলাতে পারছি না। যার এক ইশারায় পুরো শহর কাঁপে, সে কেন এই কলেজে পিয়নের ইউনিফর্ম পরে সবার লাথি ঝাঁটা সহ্য করলো? কেন এই নাটক করতে হলো তোমাকে? এটা নাটক ছিল না কি, এটা ছিল দায়িত্ব। আমি অনেক আগেই খবর পেয়েছিলাম যে জহিরুল ইসলাম আমার বাবার স্বপ্নের পেছনে লেগেছে। সে এই জায়গাটা দখল করতে চেয়েছিল। তার লোকগুলো মাঝে মধ্যেই কলেজে এসে ছোটোখাটো ক্ষতি করার চেষ্টা করত। আমি যদি বাইরে থেকে পাহারা দিতাম তবে ভেতরে খবর পেতাম না। তাই পিয়ন সেজে আমি কলেজের প্রতিটা কোণে আর প্রতিটা মানুষের উপর নজর রেখেছিলাম। তার মানে ওই যে তুমি রাত জেগে কলেজের বাগান পরিষ্কার করতে বা ফাইল গোছাতে, ওগুলো সব ছিল নজরদারি? আমরা তোমাকে কত অপমান করেছি, কত,
কিন্তু তুমি একবারও প্রতিবাদ করনি। এত ধৈর্য তুমি কোথায় পেলে নীল? যখন লক্ষ্য বড় থাকে আঁকি, তখন ছোটখাটো অপমান গায়ে লাগে না। আমি জানতাম জহিরুল বড় কোনো চাল চালবে, আর ঠিক সেটাই করেছিল। বোমা রেখে আমি যদি সেদিন পিয়ন হিসেবে ভেতরে না থাকতাম, তবে আজ আমাদের কারোরই অস্তিত্ব থাকতো না। আমি আজ পৃথিবীর সব থেকে সুখী বাবা। নীল, তুই শুধু আমার কলেজ বাঁচাসনি, তুই আজ হাজার হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ বাঁচিয়েছিস। তোকে শ্যাডো কিং হিসেবে সবাই ভয় পায় ঠিকই, কিন্তু আজ থেকে এই দেশ তোকে একজন বীর হিসেবে সম্মান করবে। অন্যায়কারীরা এখন তোর নাম শুনলেই ভয়ে কাঁপবে। বাবা, অন্যায় নির্মূল করাই আমার কাজ। আমি চাই না আর কোনো জহিরুল এই দেশে মাথা উঁচু করে দাঁড়াক। এখন থেকে এই কলেজের পাহারাদার আমি নিজেই। ঠিক সেই মুহূর্তে আনন্দ আর উৎসবের মাঝে নেমে এলো এক কালবৈশাখী ঝড়। জহিরুলের প্রধান সহযোগী কালু দূরে একটি উঁচু বিল্ডিংয়ের সাথে স্নেপার নিয়ে ওত পেতেছিল। সে জহিরুলের পতনে প্রতিশোধ নিতে চায়। হঠাৎ ভিড়ের মাঝে নীলের বুক লক্ষ্য করে একটি গুলি ছুটে এলো। নীল কিছু বুঝে ওঠার আগেই গুলিটা তার বুকে বিঁধল। সে যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। সাতাশাট মুহূর্তেই রক্তে লাল হয়ে গেল। আঁকি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। পরক্ষণেই চিৎকার করে নীলের মাথা নিচের কোলের উপর তুলে নিল। নীল, না, তোমার কিচ্ছু হতে পারে না, কিচ্ছু না। কেউ অ্যাম্বুলেন্স ডাকো প্লিজ। নীল, হ্যাঁ নীল, তাকাও আমার দিকে, কথা বলো, চোখ বন্ধ করো না প্লিজ, প্লিজ। নীল, বাবা আমার, পুলিশ ওকে ধরুন, আমার ছেলেকে হাসপাতালে নিয়ে চলেন দ্রুত। নীল, তোর কিচ্ছু হবে না বাবা, তুই তো লড়াকু। আঁকি, ভয় পেও না। শ্যাডো শ্যাডো এত দ্রুত ফুরিয়ে যায় না। বাবাকে দেখে রেখো। নীল কথা শেষ করতে পারল না। তার চোখের পাতা বুঝে এলো। আঁকি পাগলের মতো নীলকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কলেজের গেটে অ্যাম্বুলেন্স পৌঁছালো। আঁকি নিজেই স্ট্রেচারে ধরে নীলকে ভেতরে তুলল। পুরো কলেজ প্রাঙ্গণে তখন থমথমে নীরবতা আর কান্না। সবাই প্রার্থনা করছে সেই পিয়ন সেজে থাকা রাজপুত্রের জন্য, যে নিজের বুক পেতে সবাইকে বাঁচিয়েছে। গুলির শব্দে থমকে যাওয়া কলেজ প্রাঙ্গণ মুহূর্তে রণক্ষেত্র পরিণত হলো। নীলের রক্তাক্ত শরীরটা আখির কোলের উপর নিস্তেজ হয়ে পড়ে আছে। আখি এক মুহূর্ত সময় নষ্ট না করে চিৎকার করে সবাইকে নির্দেশ দিতে শুরু করলো। দয়া করে দাঁড়িয়ে তামাশা দেখবেন না, দ্রুত ওকে স্ট্রেচারে তুলুন। সাহিদ স্যার, অ্যাম্বুলেন্সকে সাইরেন বাজিয়ে দ্রুত ড্রাইভ করতে বলুন প্লিজ। নীল, হ্যাঁ নীল, তুমি একদম ভয় পেও না, আমি আছি তো। হাসপাতালে পৌঁছানোর পর নীলকে দ্রুত ওটিতে নিয়ে যাওয়া হলো। কয়েক ঘন্টার পর ডাক্তার বেরিয়ে এসে জানালো নীল আশঙ্কামুক্ত, তবে তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং দীর্ঘ বিশ্রামের প্রয়োজন। কেবিনে শিফট করার পর দেখা গেল এক অন্যরকম দৃশ্য। নীলের মানেই তার বড় ভাই বিদেশে, আর চৌধুরী সাহেব বয়সে ভারে এবং দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন। আমি এখন কি করব? নীলকে দেখাশোনা করার মতো তো বাড়িতে কেউ নেই। আমি একা মানুষ, এই বয়সে ওকে কিভাবে সামলাবো? ওর জন্য তো একজন সারাক্ষণ পাশে থাকা দরকার। আঙ্কেল, আপনি একদম চিন্তা করবেন না। নীল আমাদের সবার জন্য নিজের জীবন বাজি রেখেছে। এখন ওর পাশে থাকা আমার দায়িত্ব। আমি এখানেই থাকবো, ওর সব দেখাশোনা আমি নিজেই করব। কিন্তু মা, তোমার পড়াশোনা, তোমার পরিবার কি মেনে নেবে? বাবা মায়ের সাথে আমি কথা বলে নিয়েছি। নীল সুস্থ না হওয়া পর্যন্ত আমি এই হাসপাতাল থেকে এক পাও নড়ব না। ও আমার জীবন বাঁচিয়েছে, ওর সেবা করার সুযোগটা অন্তত আমাকে দিন। টানা 7 দিন আঁকি এক মুহূর্তের জন্য নীলের পাশ থেকে সয়নি। সে নিজ হাতে নীলের ওষুধ খাওয়ানো, ড্রেসিং করা আর সময় মতো খাবার খাইয়ে দেওয়ার সব দায়িত্বই তুলে নিল। কখনো নীল যন্ত্রণায় ছটফট করলে আঁকি তার হাত শক্ত করে ধরে রাখত। সপ্তম দিন সকালে নীল ধীরে ধীরে চোখ মেলল। দেখল আঁকি তার মাথার কাছে বসে তন্দ্রা আচ্ছন্ন অবস্থায় আছে। তার চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। আখি, তুমি এখনো এখানে? তুমি ঘুমাওনি? নীল,
তুমি জেগেছো? উফ, কত ভয় পাইয়ে দিয়েছিলে আমাদের। নড়াচড়া করো না, এখনো সেলাই কাঁচা আছে। তোমার খিদে পেয়েছে বলো, আমি স্যুপ গরম করে দিচ্ছি। আমার জন্য এত কষ্ট কেন করছো আকি? আমি তো সেফ তোমার কলেজের একজন পিয়ন ছিলাম। আমার মা থাকলে হয়তো এভাবেই আমার যত্ন নিতেন। আজ তোমাকে দেখি মার কথা খুব মনে পড়ছে। খবরদার নীল, ওই পিয়ন শব্দটা আর মুখে আনবে না। তুমি আমাদের সবার প্রাণ বাঁচিয়েছো। আর মা নেই তো কি হয়েছে, আমি আছি না। এই 7 দিনে আমি বুঝেছি তুমি মানুষটা কতটা নিঃস্বার্থ। তোমাকে সুস্থ করে তোলা এখন আমার জীবনের প্রথম কাজ। বাবা কোথায়? উনি কি খুব ভেঙে পড়েছেন? আঙ্কেল একটু আগে বাসায় গেছেন ফ্রেশ হতে। উনি সারাক্ষণ তোমার জন্য দোয়া করেছেন। কিন্তু নীল, একটা কথা বলো, এই যে শ্যাডো কিং হয়ে তুমি এত শত্রু বানালে, এখন কি তোমার বিপদ আরও বাড়বে না বলো? শ্যাডোরা বিপদে ভয় পায় না আখি, তারা বিপদকে শাসন করে। তবে এই 7 দিনে তোমার সেবায় আমি যে নতুন জীবন পেলাম, তার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। তুমি আমাকে সুস্থ করনি আখি, তুমি আমার পাথর হয়ে যাওয়া মনটাকে আবার নরম করে দিয়েছো। আকি লজ্জা পেয়ে মাথা নিচু করে হাসলো। দীর্ঘ 7 দিনের লড়াই শেষে নীল আজ অনেকটা সুস্থ। চৌধুরী সাহেব যখনই কেবিনে ঢুকলেন তখন নীলকে হাসতে দেখলেন। তখন তার মনে হলো তিনি যেন হারানো স্বর্গ ফিরে পেয়েছেন। তিনি আঁকের মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। নীল সুস্থ হয়ে উঠেছে ঠিকই, কিন্তু আন্ডারওয়ার্ল্ডে নীলের এই দুর্বল মুহূর্তের সুযোগ নিতে ওদিকে নতুন কোনো ষড়যন্ত্র শুরু হচ্ছে কিনা তা সময়ই বলে দিবে। হাসপাতালে টানা 15 দিন কাটানোর পর নীল এখন পুরোপুরি সুস্থ। জহিরুলের সহযোগী কালু যে কাপুরুষিত হামলা চালিয়েছে তার জবাব দেওয়ার সময় চলে এসেছে। নীল আজ আর পিয়নের ইউনিফর্মে নেই, বরং তার চিরচেনা শ্যাডো কিংয়ের কালো পোশাকে সজ্জিত। হাসপাতালের ছাদে তার নিজস্ব হেলিকপ্টার অপেক্ষা করছে। নীল যাওয়ার আগে আখির দিকে তাকালো, যে তাকে গত কয়েকদিন নিজের ছায়ার মতো আগলে রেখেছে। আখি, তুমি আমার জন্য যা করেছো তা ভোলার নয়। তুমি আমার ভেতরে থাকা মানুষটাকে নতুন করে চিনিয়েছো। এবার সময় হয়েছে এই শহর থেকে শেষ ময়লাটুকু পরিষ্কার করার। আমি আসছি। তুমি সাবধানে থেকো নীল। আমি জানি তুমি অপরাজেয়, কিন্তু মনে রেখো তোমার ফেরার অপেক্ষায় এখন একজন বন্ধু আছে। নীল মুচকি এসে হেলিকপ্টারে উঠল। তার গন্তব্য এখন কালুর গোপন আস্তানা। আধা ঘন্টার মধ্যে নীল তার বিশেষ বাহিনী নিয়ে শহরের উপকণ্ঠে এক পরিত্যক্ত গুদাম ঘরে হামলা চালালো। সেখানে কালু তার দলবল নিয়ে পালানোর ছক কষছিল, কিন্তু শ্যাডো কিংয়ের হাত থেকে পালানোর সাধ্য কার? নীল হেলিকপ্টার থেকে দড়ি পেয়ে নিচে নামলো এবং একাই ভেতরে ঢুকে পড়ল। গুলি কর, ওকে জ্যান্ত যেতে দিবি না। ওর জন্যই জাহিরুল ভাই ধ্বংস হয়েছে। তোদের গুলি আমাকে ছুঁতে পারে, কিন্তু আমাকে থামাতে পারে না। তোরা আমার বাবাকে কাঁদিয়েছিস, আমার কলেজের শান্তি নষ্ট করেছিস। আজ তোদের ক্ষমা করার কোনো অপশন আমার ডিকশনারিতে নেই। শুরু হলো এক দুর্ধর্ষ অ্যাকশন। নীল যেন আগুনের গোলা, তার লাথি আর ঘুষিতে একের পর এক গুন্ডা মাটিতে লুটিয়ে পড়তে লাগলো। কালো তার পিস্তল বের করার আগে নীল এক ঝটকায় তার হাত ভেঙে দিল এবং তাকে শূন্যে তুলে আছাড় মারল। কোনো সিনেমার দৃশ্যের মতো নীল একাই পুরো আস্তানা সাফ করে দিল। তার অবিশ্বাস্য শক্তি দেখে বাকি গুন্ডারা অস্ত্র ফেলে হাঁটু গেড়ে বসে পড়ল। মনে রাখিস কালু, যাকে তোরা পিয়ন ভেবে তুচ্ছ করেছিস, সে পিয়ন হয়ে ঝাড়ু দিয়ে আবর্জনা সরায়, আর শ্যাডো হয়ে তোদের মতো অপরাধীদের সমাজ থেকে সরায়। আজ তোদের দিন শেষ। নীল কালুকে পুলিশের হাতে সঁপে দিয়ে শান্ত মনে কলেজে ফিরল। আজ কলেজে এক বিশাল উৎসবের আয়োজন করা হয়েছে। গেট দিয়ে ঢোকার সময় নীল দেখল তার বাবা চৌধুরী সাহেব সবার সামনে দাঁড়িয়ে আছেন। নীলকে দেখা মাত্রই তিনি বুক ভরে শ্বাস নিলেন। পুরো কলেজের ছাত্রছাত্রীরা চিৎকার করে জয়ধ্বনি দিতে লাগলো। নীল, আজ থেকে এই কলেজের পিয়ন পদটি আমি বিলুপ্ত ঘোষণা করলাম, কারণ তুই প্রমাণ করেছিস কোনো পদই ছোট নয়। যদি মানুষের উদ্দেশ্য বড় হয়, তুই আজ থেকে এই কলেজের ট্রাস্টি বোর্ডের প্রধান, এবং
আমার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী, কিন্তু সব কিছুর উপরে তুই আমার গর্বিত সন্তান। ধন্যবাদ বাবা। আমি পিয়ন ছেড়েছিলাম তোমাদের রক্ষা করতে, আর আজ তোমার পাশে থাকবো তোমাদের স্বপ্নগুলো আকাশ ছোঁয়া করতে। তবে পিয়নের সেই ইউনিফর্মটা আমি সারা জীবন যত্ন করে রাখবো, কারণ ওইটাই আমাকে সাধারণ মানুষের কষ্ট বুঝতে শিখিয়েছে। ঠিক সেই সময় আখি এগিয়ে এলো, হাতে তার একটা লাল গোলাপ। সে নীলের সামনে দাঁড়িয়ে মুচকি হাসলো। কলেজের সব ছাত্রছাত্রী তখন হাততালি দিয়ে তাদের অভিনন্দন জানাচ্ছে। নীল, শ্যাডো কিং হিসেবে তো সারা বিশ্ব তোমাকে চেনে, কিন্তু আমার কাছে তুমি সারা জীবন আমার সেই সাহসী পিয়ন নীল হয়েই থাকবে, যে আমার প্রাণ বাঁচিয়েছে। আমরা কি জীবনের পরবর্তী অধ্যায়টা একসাথে শুরু করতে পারি? বলো না। শ্যাডোরা সবসময় একাকী চলে আঁখি, কিন্তু আজ থেকে আমার ছায়ায় তোমার জায়গা স্থায়ী হয়ে গেল। আমরা একসাথে এই সুন্দর আগামীর পথ চলবো। পরন্ত বিকেলে সোনালি আলোয় নীল আর আখি পাশাপাশি দাঁড়িয়ে রইল। চৌধুরী সাহেবের চোখে তখন আনন্দের অশ্রু, পুরো ক্যাম্পাসে তখন শান্তির আবহ। অনেকারীরা এখনো নীলের নাম শুনলে ভয়ে কাঁপে ঠিকই, কিন্তু সাধারণ মানুষ তাকে দেখে সাহসের অনুপ্রেরণা পায়। পিয়নের আড়ালে থাকা সেই মাফিয়া কিং আজ হয়ে উঠল সবার প্রিয় রাজপুত্র। এক দুর্ধর্ষ লড়াইয়ের পর অবশেষে ভালোবাসা আর সত্যের জয় হলো। জহিরুল এবং কালুর পতনের পর আন্ডারওয়ার্ল্ডের পুরো সমীকরণ বদলে গেছে। এতদিন যারা আড়ালে থেকে চৌধুরী সাহেবের সম্পত্তি দখলের স্বপ্ন দেখত, তারা এখন নীল নাম শুনলেই ভয়ে কুঁকড়ে যায়। শহরের অন্ধকার জগতে এখন একটাই আইন চলে, আর তা হলো শ্যাডো ল। নীল এখন আর শুধু কলেজের পিয়ন নয়, সে এখন এক অদৃশ্য দেওয়াল, যা তার পরিবারকে চারপাশ থেকে আগলে রেখেছে। শহরের এক গোপন আস্তানে আজ বড় বড় মাফিয়া ডনদের জরুরি মিটিং বসেছে। ড্রাগন গ্যাং, ব্ল্যাক ইগল আর স্পাইডার গ্রুপ সবাই সেখানে উপস্থিত। তাদের আলোচনার একমাত্র বিষয় হলো নীল। কালু আর জহরুলের অবস্থা দেখেছো? আমাদের ব্যবসা তো পুরো লাঠে উঠেছে। আমাদের সব রুট এখন নীলের জোরদারিতে। আমরা কি পারবো না চৌধুরী সাহেবের কোনো ফ্যাক্টরিতে হামলা করে নীলকে একটু চাপে ফেলতে? না হলে তো আমাদের না খেয়ে মরতে হবে। মাথা খারাপ হয়েছে তোমার? মারতে চাও না কি? তুমি জানো না গত সপ্তাহে যারা নীলের বাবার গাড়ির দিকে ভুল করে তাকিয়েছে, তাদের আজ কোনো চিহ্ন নেই। নীলের নেটওয়ার্ক এতটাই শক্তিশালী যে তুমি কোথায় নিঃশ্বাস নিচ্ছ তাও সে জানতে পারবে। ওর পরিবারের দিকে চোখ তুলে তাকানো মানে হলো নিজের কবরে নিজেই পা রাখা। ড্রাগন গ্যাং লিডার, আমার পরামর্শ শোনো, ওর সাথে পাঙ্গা নেওয়ার চিন্তা বাদ দাও। একদম ঠিক কথা। আমি তো শুনেছি নীল এখন আর নিজের হাতে কাউকে মারে না, শুধু একটা ফোন কল যায় আর সব শেষ হয়ে যায়। ওর আন্ডারে যে স্পেশাল ফোর্স আছে তারা নাকি কোনো দেশের কমান্ডোদের চেয়েও ভয়ঙ্কর। আমাদের উচিত এখন চুপচাপ শহর ছেড়ে চলে যাওয়া। ঠিক সেই মুহূর্তেই ওই গোপন আস্থানার সমস্ত বাতি নিভে গেল। পুরো রুম নিকষ অন্ধকারে ডুবে গেল। মাফিয়াদের পাহারাদাররা কিছু বুঝে ওঠার আগেই একে একে শব্দহীনভাবে মেঝেতে লুটিয়ে পড়তে লাগলো। মাফিয়া ডনরা আতঙ্কে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ল। হঠাৎ রুমের এক কোণ থেকে নীলে সেই পরিচিত বরফ শীতল কণ্ঠস্বর ভেসে এলো। তোমরা কি আমার পরিবারকে নিয়ে আলোচনার জন্য এখানে জমায়েত হয়েছ? আমি কি খুব দেরি করে ফেললাম? মিটিং কি শেষ? বাতি জ্বলে উঠতে দেখা গেল নীল একা একটি সোফায় আয়েশ করে পায়ের উপর পা তুলে বসে আছে। তার হাতে একটি ধারালো ড্যাগার। তার চোখের চাহনি এতটাই ভয়ঙ্কর যে ড্রাগনের গ্যাং লিডার আর স্পাইডার প্রধানের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেল। তারা সবাই একযোগে নীলের সামনে থরথর করে কাঁপতে কাঁপতে হাঁটু গেড়ে বসে পড়ল। বস, আমাদের মাফ করে দিন। আমরা কোনো ভুল কাজ করার কথা ভাবছিলাম না। আমরা শুধু আপনার ভয়ে শহর ছেড়ে পালানোর কথা ভাবছিলাম। দয়া করে আমাদের একটা সুযোগ দিন। শোনো সবাই, কান খুলে শুনে রাখো। এই শহরটা এখন আমার দখলে। আমার বাবা, আমার পরিবার কিংবা আমার কলেজের দিকে যদি কোনো ভুল উদ্দেশ্য নিয়ে কেউ 1 ইঞ্চিতে জায়গায়
তবে তার পুরো গোষ্ঠীর নাম নিশানা আমি পৃথিবী থেকে মুছে দেব। আমি পিয়ন সেজে ঝাড়ু দিয়ে ময়লা পরিষ্কার করতে পারি, আবার শ্যাডো হয়ে তোমাদের মতো আবর্জনাগুলোকে দুনিয়া থেকে পরিষ্কার করতে জানি। কথাগুলো কি মাথায় ঢুকেছে? জি বস, আজ থেকে আপনার পরিবারের দিকে তাকানোর সাহস আমাদের কারণ নেই। আমরা সবাই আপনার গোলাম হয়ে থাকবো। নীল আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে ধীর পায়ে বেরিয়ে আসতে আস্তানার বাইরে দাঁড়িয়ে থাকা তার শত শত সশস্ত্র কমান্ডো স্যালুট জানালো। নীল তার কালো ল্যান্ড ক্রুজারে উঠে বসলো। সে যখন বাড়িতে ফিরল, দেখলো তার বাবা চৌধুরী সাহেব নিশ্চিন্তে বাগানে পায়চারি করছে, আর আকি বারান্দায় দাঁড়িয়ে হাসি মুখে তার জন্য অপেক্ষা করছে। তাদের মনে কোনো দুশ্চিন্তা নেই, কারণ তারা জানে তাদের ঢাল হিসাবে একজন পাহাড়ের মতো শক্তিশালী মানুষ দাঁড়িয়ে আছে। বাবা, তুমি সারা জীবনে যে নিরাপত্তাহীনতায় ভুগেছ তা আর কোনোদিন ফিরে আসবে না। কারণ এখন তোমার এই ছেলে শুধু কলেজের পিয়ন নয়, এই আন্ডারওয়ার্ল্ডের একক সম্রাট। এখন থেকে আমার পরিবারের দিকে কেউ চোখ তুলে তাকালে কালকে সূর্য দেখার সৌভাগ্যটাও তার হবে না। নীলের এই দাপট আর পরিবারের প্রতি তার কঠোর প্রতিরক্ষা দেখে পুরো শহর এখন শান্ত। অপরাধীরা এখন পাপ করার আগে 10 বার ভাবে যে শ্যাডো কিং যদি জানতে পারে তবে তাদের পালানোর জায়গাটুকু অবশিষ্ট থাকবে না। এভাবে পিয়ন সেজে শুরু হওয়া রহস্যময় গল্পটি আন্ডারওয়ার্ল্ডের চূড়ান্ত আধিপত্যের মাধ্যমে এক অপরাজিত মহাকাব্যের রূপ নিল। নীল এখন পুরোপুরি সুস্থ। চৌধুরী বাড়ির বিশাল বারান্দায় আজ বাবার ছেলে মুখোমুখি বসে আছেন। চারপাশ একদম নিস্তব্ধ থাকলেও চৌধুরী সাহেবের মনের ভেতরে এক বিশাল ঝড় বইছে। তিনি কিছুতেই মেলাতে পারছেন না তার সেই শান্ত আর ঘরগুনো ছেলেটি কিভাবে পুরো আন্ডারওয়ার্ল্ডের সম্রাট হয়ে উঠল। চৌধুরী সাহেব গভীর বিস্ময় আর কৌতূহল নিয়ে নীলের চোখের দিকে তাকিয়ে সরাসরি প্রশ্নটা করেই ফেললেন। নীল, একটা কথা আমাকে সত্যি করে বলবি, তুই কবে থেকে এই দাপট আর ক্ষমতা বানালি? তুই তো আমার চোখের সামনেই বড় হয়েছিস, তবে কখন তুই এই অন্ধকার জগতের শ্যাডো কিং হয়ে উঠলি? এই ভয়ঙ্কর পথে যাওয়ার অনুপ্রেরণা তুই কোথায় পেলি বাবা? অনুপ্রেরণা আমি খুব ছোটবেলায় পেয়েছিলাম বাবা। নীল জানালার বাইরে আকাশের দিকে তাকিয়ে একটু স্নান হাসল। যেদিন তোমার ব্যবসায় প্রতিবন্ধীরা ষড়যন্ত্র করে আমার চোখের সামনে মাকে হত্যা করেছিল, সেদিনই আগের সেই নীল নামের ছেলেটা মরে গিয়েছিল। মায়ের নাম শুনে চৌধুরী সাহেবের চোখে পানি চলে এলো এবং তিনি অপরাধবোধে মাথা নিচু করলেন। নীল তখনও স্থির গলায় বলে যেতে লাগলো এবং তার প্রতিটি শব্দ যেন আগুনের স্ফুলিঙ্গের মতো ঝরছিল। তার চেহারায় তখন এক কঠোর প্রতিজ্ঞা ফুটে উঠেছে। বাবা, আমি ছোটবেলায় দেখেছি তুমি কতটা ভালো মানুষ ছিলে। তুমি সবাইকে বিশ্বাস করতে, সবার উপকার করতে, কিন্তু বিনিময়ে তুমি কি পেয়েছিলে? তোমার ভালো মানুষের সুযোগ নিতে তারা আমার মাকে আমার বুক থেকে কেড়ে নিয়েছিল। সেদিন আমি একটা দামি শিক্ষা পেয়েছিলাম যে এই পৃথিবীতে শুধু ভালো মানুষের কোনো জায়গা নেই। ভালো মানুষেরা শুধু চোখের জল ফেলে আর কাছের মানুষকে হারায়। নীল, আমি তোকে এসব থেকে দূরে রাখতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম তুই একটা সাধারণ জীবন কাটাবি, কিন্তু তুই কেন নিজেকে এই আগুনের মধ্যে ঠেলে দিলি? চৌধুরী সাহেব অত্যন্ত যন্ত্রণার সাথে নীলের দিকে তাকিয়ে প্রশ্নটি করলেন। কারণ আমি আর কাউকে হারাতে চাইনি বাবা। নীল তার বাবার হাত শক্ত করে ধরে বলে চলল, আমি দেখেছি মায়ের মৃত্যুর পর তুমি কতটা ভেঙে পড়েছিলে। তখনই আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি এত বড় ক্ষমতাবান হব যেন আমাদের দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস না পায়। আমি ভালো মানুষের মুখোশ পরে পিয়ন সেজেছিলাম ঠিকই, কিন্তু ভেতরে আমি সেই দানবকে পুষে রেখেছি যে আমার পরিবারকে রক্ষা করবে। আমি চাই না আমার মা যেভাবে চলে গেছেন সেভাবে আমার কাছের কোনো মানুষ, তুমি বা আখি, কখনো বিপদে পড়ো। নীলের এই অদম্য প্রতিজ্ঞা আর চোখের ইস্পাত কঠিন দৃঢ়তার সামনে চৌধুরী সাহেব আজ পুরোপুরি হার মেনে গেলেন।
তিনি বুঝতে পারলেন তার ছেলে আজ আর সেই ছোট্ট শিশুটি নেই। সে আজ এক বিশাল মহিরুহ, যার ছায়াতলে পুরো পরিবার নিরাপদ। চৌধুরী সাহেব পরম মমতায় নীলের মাথায় হাত রাখলেন এবং তার ভেতরে সব সংশয় দূর হয়ে গেল। আজ থেকে বাবা আর ছেলের মাঝখানে সব দেওয়াল ভেঙে চুরমার হয়ে গেল। আমি হয়তো তোমার মতো সেই আদর্শ ভালো মানুষ হতে পারিনি বাবা, কিন্তু আমি এমন একজন শক্তিশালী মানুষ হয়েছি যে ভালো মানুষদের নিরাপত্তা দিতে পারে। তোমার এই অদম্য জেদ আর এই শ্যাডোর সাম্রাজ্য সব কিছুই শুধু এই জন্য যেন তোমাকে আর কখনো কারোর সামনে মাথা নিচু করতে না হয়। আমি আমার কাছে এই মানুষকে আর কোনোদিন হারাতে পারবো না বাবা, এটাই আমার শেষ কথা। নীলের বাবাও মনে মনে জানলেন যে নীল যেটা বলেছে একটাও ফেলে দেওয়ার মতো কথা বলছে না, সবটাই সত্যি বলতেছে। নীলের বাবা এবং আঁখি খুব ভালো করে জানে যে নীল যাই করবে কারো না কারো উপকারের জন্যই করবে, সে অনেক কিছু কখনোই করবে না। দেখো নীল, আমি জানি তুমি আমাকে একটুও ভালোবাসো না। সম্মান করো কিন্তু শ্রদ্ধা করো, কিন্তু ভালোবাসো না। কারণ আমি ছোট থেকেই তোমাকে তোমার প্রাপ্য ভালোবাসাটা দিতে পারিনি, কিন্তু তাই বলে আমি তোমাকে এবং তোমার ভাইকে শিক্ষাটা দিতে পেরেছি। এটা আমি বিশ্বাস করি যে তোমরা কখনো জেনে শুনে কারোর কোনো অন্যায় বা ক্ষতি করবা না। এভাবে বলবেন না বাবা, আমি আপনাকে সম্মান করি এবং তার থেকে বেশি ভালোবাসি, কারণ আপনি আমার বাবা। আর এটাও জানি আপনি মুখে যাই বলেন না কেন আপনি আমাকে অন্তর থেকে খুবই ভালোবাসতেন, তাই জন্য আমাকে শাসন করতেন যেন আমি কখনো খারাপ পথে পা না বাড়াই। নীলের এমন বুদ্ধিমত্তা এবং বুধশক্তি দেখে নীলের বাবার চোখ পানিতে ভরে উঠল এবং সে আর দেরি না করে নীলকে জড়িয়ে ধরল। নীল নিজে আর সময় নষ্ট না করে তার বাবাকে শক্ত করে জড়িয়ে ধরল।